This call is now being recorded. Sorry about that. আচ্ছা, আমরা জাস্ট 1-2 মিনিট ওয়েট করবো, আর কেউ যদি জয়েন করে, যেহেতু আমাদের মাত্র একজন আপু এবং একজন ভাই জয়েন করছে। So let's wait for another 2 to 3 minutes. ওকে, আমরা তাহলে শুরু করি। তো আজকে আমরা হচ্ছে প্যাথোলজি, একটা মজার সাবজেক্ট নিয়ে আসছি আর কি। এটা হয়তো এত বোরিং হবে না, কারণ এটা নিয়ে আমরা হচ্ছে সেই ফার্স্ট ইয়ার থেকে, না সরি, সেকেন্ড প্রফ যেটা আর কি আমাদের সময় ছিল, ওই সময় ওইটাতে প্যাথোলজি ছিল। সো একটু জানার পরে থেকে আমরা প্যাথোলজি অনেক পড়ালেখা করছি। তো আসলে এই এমআরসিএস এর জন্য পড়াটাও তার ব্যতিক্রম না, ওই প্যাথোলজির সাথে এই প্যাথোলজি মিলিয়ে আছে। সো কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু আসে মোটামুটি ভালোই, অ্যারাউন্ড 20% কোশ্চেন আসে। তো প্যাথোলজিটা জানা থাকলে আমাদের জন্য উপকার হবে। কিন্তু আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে প্যাথোলজিটা কিন্তু অনেকটা আমাদের সার্জারিটার সাথে আবার রিলেটেড। মানে নাহিদ যে টপিকগুলো পড়াইছে, ব্রেস্ট, তারপরে লাং, তারপরে হচ্ছে আপনাদের কোলোরেক্টাল পড়াইছে, তো এগুলোর সাথে আসলে প্যাথোলজি কানেক্টেড। ফর দ্যাট রিজন প্যাথোলজি থেকে প্রশ্ন যে কিভাবে আসে বোঝা যায় না। অনেক সময় দেখা যায় যে সেকেন্ড পার্টেও প্যাথোলজি থেকে কোশ্চেন আসছে। সো যার কারণে প্যাথোলজি একটু ইন্টারমিঙ্গেল আর কি এই টপিকটা। একেবারে যে মানে স্পেসিফিক প্রশ্ন এরকম নাও আসতে পারে, বেসিকগুলো থেকে আসবে আর কি। তো আমরা একেবারে প্রথম থেকেই শুরু করবো। যে সেল ইনজুরি চ্যাপ্টার ছিল আমাদের প্রথম চ্যাপ্টার, যেমন ইয়াতে রবিনসে, আমরা আসলে সেল ইনজুরি দিয়ে শুরু করবো। তো এইগুলো আমরা জানি, আমি জানি যে আপনারা সবাই জানেন এগুলো। তারপরেও হচ্ছে আমি জাস্ট হচ্ছে আর একটু মনে করাই দেবো আপনাদেরকে, এটাই হচ্ছে আমার জাস্ট দায়িত্ব। তো আপনারা জাস্ট একটু মিলাই নেন ব্যাপারগুলো। সেটা হচ্ছে, প্রথমে তো আমার একটা সেল ছিল, তাই না? সেই সেলে এখন যদি সেলে কোনো ইনজুরি হয়,
কোনো ইনজুরি হয় বা স্টিমুলেশন, ইনজুরিয়াস কোনো স্টিমুলেশন সেলে পড়ে, তখন কিন্তু সেই সেলে হয়ে যায় একটা অ্যাডাপ্টেশন হয়, সেলুলার অ্যাডাপ্টেশন বলে সেটাকে, অ্যাডাপ্টেশন হয়। অ্যাডাপ্টেশন হয়ে দুই ধরনের চেঞ্জ হতে পারে। একটা হচ্ছে রিভার্সিবল চেঞ্জ, রিভার্সিবল চেঞ্জ মানে বোঝাই যাচ্ছে যে যে চেঞ্জটা আবার আগের পর্যায়ে ফেরত যাবে। আর একটা হচ্ছে ইরিভার্সিবল, তাই না? ইরিভার্সিবল, ইরিভার্সিবল চেঞ্জ, এই তো ব্যাপার। রিভার্সিবল এন্ড ইরিভার্সিবল চেঞ্জ এই দুইটা হইতে পারে। রিভার্সিবল চেঞ্জগুলোর মধ্যে এগুলোর নাম আমরা খুব ভালো করে জানি সবাই, যে চারটা জিনিস আছে। একটা হচ্ছে হাইপারট্রফি, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি আর মেটাপ্লাসিয়া, তাই তো? এই চারটা জিনিস আছে, হাইপারট্রফি, হাইপারপ্লাসিয়া, অ্যাট্রফি এন্ড মেটাপ্লাসিয়া। এই চারটা জিনিস হচ্ছে রিভার্সিবল, এটা হচ্ছে আমার রিভার্স হয়ে যায় আবার যদি আবার সেই ইনজুরি স্টিমুলেশনটাকে সরাই নিই। আর ইরিভার্সিবলের মধ্যে আসে মূলত সেল ডেথ, সেল ডেথ মানে মারাই যাচ্ছে, সেটাকে আর ঠিক করা যাচ্ছে না। এটা দুইটা নিয়মে হয়, তাই না? একটা হচ্ছে নেক্রোসিস, আর একটা হচ্ছে অ্যাপোপ্টোসিস। এই ব্যাপারে আমরা সবাই জানি, আমি শিওর আপনারা সবাই জানেন, আমি জাস্ট একটু আপনাদেরকে আরেকবার মনে করে দিচ্ছি। তো তার মধ্যে এই জিনিসগুলোর মানে তো আমরা জানি। হাইপারট্রফি মানে কি? ইনক্রিজ সেল সাইজ, তাই তো? সাথে কিন্তু অর্গানের সাইজও বাড়ে। আর হাইপারপ্লাসিয়া ইনক্রিজ সেল নাম্বার। এই ছোট ছোট জিনিস নিয়েও কিন্তু প্রশ্ন অনেক সময় চলে আসে। তখন দেখা যায় যে হঠাৎ করে আমাদের মাথায় আসেও না অনেক সময় বলতে গেলে। তো সে যার জন্য এগুলো সব সময় সবকিছু মাথায় রাখা দরকার। অ্যাট্রফি মানে ডিক্রিজ সেল সাইজ অ্যান্ড নাম্বার, দুইটাই, হ্যাঁ, সাইজ এবং নাম্বার দুইটাই যদি চেঞ্জ হয় অ্যাট্রফি বলে সেটাকে। আর অথবা একটাও চেঞ্জ হতে পারে, সো যে কোনোটা কমলেই হচ্ছে অ্যাট্রফি সেটা। আর মেটাপ্লাসিয়া এটা হচ্ছে চেঞ্জ ইনটু অ্যানাদার সেল টাইপ, তাই তো? মানে স্কমার ছিল সেখান থেকে কলামনার হলো, এই ধরনের। এটা আমরা সবাই জানি। তো মেটাপ্লাসিয়াটাও কিন্তু একটা রিভার্সিবল চেঞ্জ, এটা মাথায় রাখতে হবে যে মেটাপ্লাসিয়া রিভার্স হয়। অনেক সময় পড়তে পড়তে দেখা গেল আমরা এমন চিন্তা করে ফেললাম যে মেটাপ্লাসিয়াটাকে ইরিভার্সিবলের মধ্যে ঢুকাই দিতে পারি ভুল করে। ওকে, এটা হচ্ছে কাহিনী, এটা হচ্ছে আমার টোটাল এই ব্যাপার। আরেকটা ইনজুরিতে আরেকটা ঘটনা ঘটে, সেটা হচ্ছে অনেক সময় এখানে ক্যালসিফিকেশন হয়। ক্যালসিফিকেশন আমরা পরে পড়ালেখা করব। তো এটা আসলে রিভার্সিবল বা ইরিভার্সিবলের মধ্যে যাচ্ছে না। ক্যালসিফিকেশন অন্য অন্য দুই রকমের হয়, সেটা নিয়ে আমি পরে আলোচনা করব। সো তাহলে বোঝা গেল যে টোটাল হচ্ছে এটা হচ্ছে ব্যাপার। সরি, একটু জাস্ট আমি 1 মিনিট একটু ইয়া করতেছি, ছোট কাজ করা লাগবে। Wait for a second, please. Sorry for the interruption. Sorry. আচ্ছা, শোনা যাচ্ছে এখন আবার? যাচ্ছে তো নাকি? Am I audible to you? রাজীব ভাই? জি ভাইয়া। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে এখন পর্যন্ত আমরা তাহলে নেক্রোসিস অ্যাপোপ্টোসিস ব্যাপারটা নিয়ে একটু বুঝলাম। তাহলে এখান থেকে আলটিমেটলি এইটুকু জানলেই হবে, খুব বেশি ডিপে খুব যে যাওয়ার দরকার তা না। একটু মাথার মধ্যে ঢোকানো যে ছোটবেলার পড়া আসলে এগুলো খুব ইজি, আই এম শিওর। আবার একটু ওয়েট করতে হবে।
সরি ফর দ্য ইন্টারাপশন, আসলে ঝামেলা হয়েছে একটা যে ওই যে একটা ব্যাপার আপনাদেরকে বলছিলাম না যে ওই যে ওল্ড 10 আর নিউ 10, আপনারা তো এখন ওল্ড 10 হয়ে গেছেন, কারণ আমাদের নতুন একটা ব্যাচের ক্লাস চলতেছে, তাদের ফার্স্ট ক্লাস আজকে। তো তার মানে হচ্ছে আপনাদের পরীক্ষার ঘন্টা বেজে গেছে বোঝা যাচ্ছে, এইটাই। তো ওই ক্লাসে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, যার জন্য আসলে আমাকে একটু ইয়া করা লাগলো, মিট করা লাগলো ওইবার। তো এখন যে জিনিসটা আমরা আসবো সেটা হচ্ছে নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিস, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি আমরা। এটাও জানা জিনিস আসলে, তারপরে আমি জাস্ট আপনাদেরকে একটু মাথায় ঢুকাচ্ছি যে আমাদের এইটার জন্য কি কি দরকার। দেখেন, সেটা হচ্ছে নেক্রোসিস আর অ্যাপোপ্টোসিস, দুই দিকে আমরা লিখি। একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে নেক্রোসিস কিন্তু অলমোস্ট অ্যাসোসিয়েটেড উইথ ইনফ্লামেশন, ঠিক আছে? তাহলে একটা ইনফ্লামেশন, ইনফেকশন এগুলো থাকা লাগবে, মানে এটা একটা প্যাথোলজিক্যাল প্রসেস উইথ ইনফ্লামেশন। এই একটা জিনিস আমরা জানলাম যে সবসময় ইনফ্লামেশন থাকবে নেক্রোসিস, অ্যাপোপ্টোসিসে ইনফ্লামেশন থাকতেও পারে, নাও পারে। এখানে কি কি কাহিনী ঘটে? সাধারণত মনে রাখবেন যে নেক্রোসিস একটা জায়গায় ইনফ্লামেশন হয় অথবা কোন জায়গায় যদি ব্লাড সাপ্লাই কমে যায়, সেক্ষেত্রে সেখানে নেক্রোসিস হয়, এটা আমরা জানি। তাহলে যদি কোথাও ব্লাড সাপ্লাই কমে যায়, মনে করেন ব্লাড সাপ্লাই কমে গেল, সেখানে কি হচ্ছে? তখন সেখানে কিন্তু অ্যানারোবিক রেসপিরেশন শুরু হচ্ছে, তাই তো? অ্যারোবিক না, সেখানে অ্যানারোবিক, যেহেতু অক্সিজেন যাচ্ছে না, তো সেখানে অ্যানারোবিক রেসপিরেশন তৈরি হচ্ছে। একই সাথে সেখানে আমরা জানি অ্যানারোবিক রেসপিরেশন অনেক কম এটিপি তৈরি হয়, সো সেখানে একটা এটিপি ডিপ্লেশন হচ্ছে, তাই তো? আর এটিপি ডিপ্লেশন হলে আমাদের যেই অ্যাক্টিভ যেই ট্রান্সপোর্টেশন পাম্পগুলো আছে সেগুলো কিন্তু কাজ করতে পারছে না। তার মধ্যে একটা ইম্পর্টেন্ট পাম্প হচ্ছে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল, তাই তো? সোডিয়াম পটাশিয়াম চ্যানেল, আমরা জানি যে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল দিয়ে আমরা দুইটা পটাশিয়াম হচ্ছে সেলের ভেতরে ঢোকে আর তিনটা সোডিয়াম বাইরে বের হয়ে যায়। সো এই জিনিসটা আমার হতে পারছে না, সোডিয়াম পটাশিয়াম চ্যানেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে একেবারে। যখন সোডিয়াম পটাশিয়াম চ্যানেল নষ্ট হচ্ছে তখন সেলের ভিতরে কিন্তু এক্সেস পরিমাণ সোডিয়াম থেকে যাচ্ছে, যেগুলো বের হতে পারছে না, যার ফলে কিন্তু সেলের মধ্যে ভেতরে যে টনিসিটি বাড়তেছে, পরে ভেতরে পানি ঢুকে যাবে সোডিয়ামের সাথে সাথে, যার ফলে কিন্তু সেল সোয়েলিং হবে। তাহলে সেল সোয়েলিংটা হচ্ছে একটা নেক্রোসিসের একটা প্রাইম ফিচার, সেটা হচ্ছে এখানে একটা সেল সোয়েলিং হচ্ছে। একই সাথে কিন্তু আর আর কিছু কিছু জিনিস হয়, যেমন হচ্ছে একই সাথে এক্সুডেট বের হয়, এইটা হতে পারে, এক্সুডেশন হতে পারে। ওকে, তো এই হচ্ছে আমার টোটাল নেক্রোসিসের কাহিনী, যেখানে এটিপি কমে যায়, আসলে সোডিয়াম পটাশিয়াম চ্যানেল নষ্ট হয়, সেল সোয়েলিং হয়, এক্সুডেশন হয়। একইভাবে যখন হচ্ছে আমার মনে করেন যে সেলের ভেতরে যে লাইসোজোম, সেল মেমব্রেন তো নষ্ট হচ্ছেই, একই সাথে যে লাইসোজোমের মেমব্রেন গুলো ভেঙে যায়, যার ফলে হচ্ছে অটোলাইসিস হয়ে যায়, লাইসোজোম থেকে লাইসোজাইম গুলো বের হয়ে আসে, বের হয়ে যায় সেলের মালপাতিকে খায় ফেলায় ওরা, ঠিক আছে? এটা হচ্ছে কাহিনী। তো এইভাবে হচ্ছে আমার নেক্রোসিসে একটা টিস্যু নষ্ট হয়ে যাচ্ছে। আর অ্যাপোপ্টোসিস, যেটা অ্যাপোপ্টোসিসে আমরা আগেই বলছিলাম যে এটা আসলে একটা ফিজিওপ্যাথো, দুই ধরনের প্রসেসই হতে পারে। এটা মোটামুটি যে মনে করেন যে আমি যেটা হচ্ছে একটা ফিজিওলজিক্যাল প্রসেস এটাই বলি, সেটা হচ্ছে মনে করেন যে একটা সেলের লাইফ স্প্যান শেষ হয়ে গেছে, রিডিউস লাইফ স্প্যান, ঠিক আছে? কিভাবে লাইফ স্প্যান শেষ হয়? আমরা এখন পর্যন্ত যেটা জানি সেটা হচ্ছে ওই যে টেলোমিয়ার থাকে না, টেলোমিয়ারের কাছে হচ্ছে একটা সিকোয়েন্স থাকে, যেটা যখন ছোট হয়ে যায় তখনই হচ্ছে একটা সেলের লাইফ স্প্যান শেষ হয়ে যায় ধারণা করা হয়। তখন কি হয়? তখন হচ্ছে ডিএনএ ডিরেক্টেড, যখন রেডিউস লাইফ স্প্যানটা কমে যায়, তখন একটা ডিএনএ ডিরেক্টেড কাসকেড অফ ইভেন্ট তৈরি হয়। তাহলে একটা ডিএনএ ডিরেক্টেড ইভেন্ট তৈরি হচ্ছে। তার মানে হচ্ছে ডিএনএটাই তখন, সেলের ডিএনএটাই একটা সিগন্যাল দিচ্ছে যে এই সেলটাকে নষ্ট করে ফেলতে হবে, আদারওয়াইজ সেখান থেকে কিন্তু মিউটেশন হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো যার ফলে কি হচ্ছে, আলটিমেটলি সেল শ্রিঙ্কেজ হচ্ছে। ওকে, বোঝা গেল যে এখানে তাহলে সেল শ্রিঙ্কেজ হয়। সেল শ্রিঙ্কেজ মানে একটা সেল এরকম ছিল, সেখান থেকে ছোট হয়ে যাচ্ছে। একইভাবে সেলের ভেতরে যে কম্পোনেন্ট সেগুলোও ছোট হয়ে যাচ্ছে, হয়ে যে সেলের নিউক্লিয়াসটা অনেক ছোট ছোট নিউক্লিওসোমে পরিণত হয়। তাহলে নিউক্লিওসোম হচ্ছে, আর সেল সেলের যেই ভিতরে মালপাতিগুলো আছে, মানে সেলের ভিতরে যে কম্পোনেন্টগুলা কনভার্ট হচ্ছে অ্যাপোপ্টোটিক বডিতে, বাট সেল মেমব্রেন ইনট্যাক্ট থাকতেছে। এইটা হচ্ছে টোটাল কাহিনী, মানে সেল মেমব্রেন গুলো ইনট্যাক্ট থাকবে কিন্তু ছোট হয়ে যাবে, ছোট হয়ে ছোট ছোট, মানে এই একটা সেলগুলো ছোট 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 অ্যাপোপ্টোটিক বডিতে কনভার্ট হবে, আর নিউক্লিয়াসটা নিউক্লিওসোমে কনভার্ট হবে। এটা একটা হচ্ছে আসলে এটা একটা ডিএনএ ডিরেক্টেড একটা ইভেন্ট, যেটা
আসলে ইনিশিয়ালি সেল শ্রিঙ্কেজ করে দেয়। সো এটা হচ্ছে কাহিনী অ্যাপোপ্টোসিসের। তাহলে এটা কিন্তু এখানে কিন্তু সবসময় ইনফ্লামেশন থাকবে তা না, এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেসও হইতে পারে। কেন ফিজিওলজিক্যাল প্রসেসে অনেক সময় আমাদের অর্গান ইনভলিউশন হওয়া লাগে, ওই সব সময় সাধারণত অ্যাপোপ্টোসিসের মাধ্যমে ইনভলিউশন হয়। অ্যাজ ওয়েল অ্যাজ অনেক সময় অনেক সেল যেগুলো হচ্ছে সেনেসেন্সের কাছে মানে পৌঁছায় গেছে, মানে লাস্টে মরার কাছাকাছি চলে আসতেছে আর কি। ঠিক ওই সময় আসলে যে যখন সেলটা মরার কাছাকাছি চলে আসে, তখন সেখান থেকে যেন ক্যান্সার বা মিউটেশন এগুলো তৈরি না হয়, সে কারণে ডিএনএ একটা সিগন্যাল পাঠায় যখন এই সেলটা এইভাবে মারা যায় অ্যাপোপ্টোসিসের মাধ্যমে। তাহলে নেক্রোসিস অ্যাপোপ্টোসিসের মধ্যে পার্থক্য আমার মনে হয় এখন মোটামুটি ক্লিয়ার। সেটা হচ্ছে নেক্রোসিসে সবসময় ইনফ্লামেশন থাকবে, এখানে সেল সোয়েলিং থাকবে, এবং এখানে হচ্ছে সেল মেমব্রেন গুলো পুরোপুরি রাপচার হয়ে যাবে। আর অ্যাপোপ্টোসিস এটা ইনফ্লামেশন থাকতেও পারে নাও পারে, এটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস হতে পারে, এটা একটা ডিএনএ ডিরেক্টেড পাথওয়ে যেখানে মূলত সেল শ্রিঙ্কেজ হবে, নিউক্লিওসোম তৈরি হবে নিউক্লিয়াস ভেঙে, এবং সেল মেমব্রেনের কম্পোনেন্ট গুলো ভেঙে তৈরি হবে অ্যাপোপ্টোটিক বডি, কিন্তু সেল মেমব্রেন এখানে ইনট্যাক্ট থাকবে। এটা হচ্ছে অ্যাপোপ্টোসিস আর এর মধ্যে পার্থক্য। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে অনেক সময়। তাহলে আমরা হচ্ছে তাহলে নেক্রোসিসের কথা যখন আসি, আমরা জানি অ্যাপোপ্টোসিসের টাইপ নাই, বাট নেক্রোসিসের কিন্তু অনেকগুলো টাইপ আছে। তাহলে নেক্রোসিসের কি কি টাইপ আছে? টাইপস অফ নেক্রোসিস। ওকে, টাইপস অফ নেক্রোসিসের মধ্যে এক নম্বরটা হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস। আচ্ছা, কোয়াগুলেটিভ নেক্রোসিস মানে কি, কি মনে হচ্ছে এটা ব্যাপারটা? কেউ একজন বলেন তো, কোয়াগুলেটিভ নেক্রোসিস। এই বৃষ্টি আপু বলতে পারবেন কোয়াগুলেশন মানে কি? এই বুশরা আপু? যেটা কোয়াগুলাম গুলা ফর্মেশন হয়ে একসাথে হয়ে প্রিসিশন। হ্যাঁ, অনেক মানে বোঝা যাচ্ছে শক্ত কিছু তৈরি হচ্ছে, তাই তো? একটা কোয়াগুলামের মতো, কারেক্ট। একটা কোয়াগুলেশনে ক্লটিং যেমন হয় না, তা শক্ত একটা চাকার মতো হয়ে গেল। সো এইটা হচ্ছে কোয়াগুলেটিভ নেক্রোসিস। অ্যাকচুয়ালি এটা একটু ছোটভাবে যদি আমরা বলি সহজ করে বোঝার জন্য, সলিড অর্গানে সাধারণত এটা কোথায় হয়? সলিড অর্গানে। এটা মাথায় রাখবেন, কোয়াগুলেটিভ নেক্রোসিস কোথায় হয়? ইট এফেক্টস দ্য সলিড অর্গানস। কি কি সলিড অর্গান হতে পারে? তার মধ্যে সলিড অর্গানগুলোর মধ্যে হতে পারে লিভার, হতে পারে কিডনি, হতে পারে স্প্লিন। ওকে, সো লিভার, কিডনি, স্প্লিন, এই তিনটা অর্গানে সাধারণত কোয়াগুলেটিভ নেক্রোসিস হতে পারে। কিভাবে হয় আসলে? আসলে এটা হয় হচ্ছে, এখানে একটা কোয়াগুলেটিভ নেক্রোসিসের একটা হলমার্ক, সেটা হচ্ছে সেলুলার আর্কিটেকচার গুলো মেনটেন হবে। তার মানে আমি যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখি, দেখবো যে সেলগুলো এরকম দেখাচ্ছে, সেলের মধ্যে সব পচা ম্যাটেরিয়াল, বাট সেলগুলো কিন্তু প্রিভেল। তাহলে সেলুলার আর্কিটেকচার মেনটেন হচ্ছে। কি হচ্ছে? সেলুলার আর্কিটেকচার ইজ মেনটেন। ওকে, কেন হচ্ছে এটা? এবার যদি আমরা এটা একটু খুঁজি তাহলে বুঝতে পারবো। সেটা হচ্ছে, দেখেন, সলিড অর্গানগুলোতে দেখা যাচ্ছে যে লিভারে মনে করেন এরকম একটা লিভারে বা স্প্লিন বা কিডনি হোয়াট এভার ইট ইজ, এখানে মনে করেন যে ব্লাড সাপ্লাই গেছে। হ্যাঁ, ব্লাড সাপ্লাইটা অনেক সময় এন্ড আর্টারির মতো কাজ করে। মনে করেন এই ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে গেছে, আমি কালো কালি দিয়ে বন্ধ হয়ে, এই জায়গাটা বন্ধ হয়ে গেছে, হয়ে হয়ে এইরকম একটা জায়গা পচে গেছে। এরকম একটা জায়গা পচার পরে কি হবে জানেন? যে মূলত ওই সেলের যে ম্যাটেরিয়াল গুলা, সেগুলো ভাঙ্গার জন্য তো অন্য জায়গা থেকে আসলে বের হওয়া লাগবে, মানে নিউট্রোফিল, লিম্ফোসাইট, এগুলো আসা লাগবে। অ্যাকিউট ইনফ্লামেশনের জন্য অনেক সময় ফ্যাগোসাইটোসিসের জন্য নিউট্রোফিল আসা লাগে। কিন্তু যেহেতু এই আর্টারিটা বন্ধ এবং আশেপাশে তখনও কোনো কোলাটেরাল সার্কুলেশন তৈরি হয়নি, যার ফলে ইনিশিয়ালি শুধুমাত্র ব্লাড সাপ্লাই বন্ধ হয়ে, এটিপি বন্ধ হয়ে এই জায়গাটা পচে যাচ্ছে, কিন্তু এখানকার সেল মেমব্রেন গুলো ডিসইন্টিগ্রেট হইতে পারতেছে না, বা হওয়ার মতো এনাফ পরিমাণে লাইসোজোমাল এনজাইম গুলো আসতে পারতেছে না, বা হওয়ার মতো কোনো ইনফ্লামেটরি মেডিয়েটর গুলো আসতে পারতেছে না, বিকজ এখানে একমাত্র এন্ড আর্টারিটা বন্ধ হয়ে আছে। পরে আলটিমেটলি আস্তে আস্তে যখন কোলাটেরাল ডেভেলপ করে, তখন কিন্তু আশপাশ থেকে আস্তে আস্তে মেডিয়েটর চলে আসে। 3-4 দিন পরে এটা আলটিমেটলি লিকুইফেক্টিভ হয়ে যায়, কিন্তু ইনিশিয়ালি এটা কোয়াগুলেটিভ নেক্রোসিস থাকে। ঠিক আছে, তাহলে বোঝা যাচ্ছে সলিড অর্গান গুলাতে ছোট একটা অংশ যদি ইনফাকশন হয়, সেখানে কিন্তু একটা কোয়াগুলেটিভ নেক্রোসিস হইতে পারে। 2 নাম্বারটা হচ্ছে লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। ওকে, এটা আরেকটা নাম কি? কলিকুয়েটিভ নেক্রোসিস, তাই তো? কলিকুয়েটিভ অথবা লিকুইফ্যাক্টিভ অথবা কলিকুয়েটিভ, COLLIUATIV, কলিকুয়েটিভ নেক্রোসিস অথবা লিকুইফ্যাক্টিভ নেক্রোসিস। তাহলে এটা কোথায় হয়? একটা জিনিস জানি, যে যেই সব জায়গায় স্ট্রমা কম,
স্ক্যান্টি স্ট্রমা আছে সেখানে হয়। সেটার মধ্যে একটা জায়গা, সেটা হচ্ছে ব্রেইন। তার মানে বোঝা গেল যে ব্রেইনে সবসময় লিকুইফেক্টিভ নেক্রোসিস হচ্ছে। ব্রেনে কি হচ্ছে? লিকুইফেক্টিভ নেক্রোসিস। আরেকটা জায়গায় লিকুইফেক্টিভ নেক্রোসিস হয়, আমরা সবাই জানি সেটা কোথায়? ইনফেকশনে, তাই না? ইনফেকশনে অ্যাবসেস হয় না, তাই তো নাকি? অ্যাবসেস তো একটা আমরা জানি যে ওখানে একেবারে পাঁচ একেবারে লিকুইড মালপাতি জমা হয়। সো অ্যাবসেস কিন্তু একটা লিকুইফেক্টিভ নেক্রোসিস। সো আর ইউ ওকে উইথ দ্যাট? এটা তো বোঝা গেছে না যে ব্যাপারটা কি? যে আসলে এইবার একটা জিনিস দেখেন, ইনফেকশন সবসময় আপার হ্যান্ড নিবে। তাহলে একটা যদি কথা বলি যে একটা জায়গায় মনে করেন যে, তার মানে হচ্ছে আমি একটা সিনারিও থাকলো যে মনে করেন কিডনিতে একটা সলিড অর্গানে একটা নেক্রোসিস হয়েছে, যার ফলে সুপার অ্যাডেড আবার সেখানে ইনফেকশন হয়েছে। তাহলে কি টাইপের নেক্রোসিস হবে এটা? লিকুইফেক্টিভ। লিকুইফেক্টিভ, কারেক্ট। তো এটা মাথায় রাখবেন যে ইনফেকশনকে আমরা সবসময় আপার হ্যান্ড দিই। ইনফেকশন যদি হয় সেটা লিকুইফেক্টিভ হয়ে যাচ্ছে, সেটা যেটার উপরই হোক না কেন। আরেকটা নেক্রোসিস আছে, সেটা হচ্ছে ফিব্রিনয়েড নেক্রোসিস। আচ্ছা, ফিব্রিনয়েড নেক্রোসিস হচ্ছে মূলত একটা স্পেশাল টাইপ অফ নেক্রোসিস। এটা কোথায় আক্রমণ করে? এটা হচ্ছে ব্লাড ভেসেলে। যদি কোনো ব্লাড ভেসেলে নেক্রোসিসের কথা বলে তাহলে এটা হচ্ছে ফিব্রিনয়েড নেক্রোসিস। কাহিনীটা কি ঘটছে সেটা হচ্ছে, মনে করেন এটা একটা ব্লাড ভেসেল, এটা ভিতরে লুমেন। ব্লাড ভেসেলকে সাপ্লাই দেওয়ার জন্য আসলে কিছু ভাসা ভেসোরাম থাকে, এটা আপনারা জানেন। তো এই জায়গাটা মনে করেন সেখান থেকে ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে এই জায়গাটা একটা নেক্রোসিস হয়ে গেছে। নেক্রোসিসটা আমি কালো দিয়ে আঁকি। মনে করেন এখানে একটা নেক্রোসিস হয়ে গেছে। তখন কি হবে জানেন? যে এইখান থেকে, এই ব্লাড থেকে, এই ব্লাড ভেসেলের ভেতর থেকে কিছু প্লাজমা সেল ওই নেক্রোসিসের পাশে এরকম জড়ো হয়ে থাকে। তো এই সিস্টেমটার নাম তখন বলে হচ্ছে ফিব্রিনয়েড নেক্রোসিস। ওকে, তাহলে কোথায় হচ্ছে? এটা ব্লাড ভেসেলে হচ্ছে, এটাকে ফিব্রিনয়েড নেক্রোসিস বলে। 4 নাম্বারটা হচ্ছে আমাদের কেসিয়াস নেক্রোসিস। বলার দরকার নেই কিছু, আমরা জানি, আপনারা সবাই জানেন এটা। কেসিয়াস নেক্রোসিস কাকে বলে? এখানে মূলত চিজ লাইক হয়। চিজ লাইক, এটা সাধারণত টিবিতে পাওয়া যায়, তাই তো? এটা সাধারণত টিবিতে পাওয়া যায়। এখানে কি হয়? মূলত চিজ লাইক কেন হয়? বিকজ দেয়ার প্রেজেন্স অফ লিপিড ল্যাডেন ম্যাক্রোফেজ। লিপিড ল্যাডেন ম্যাক্রোফেজ, তাই না? মানে হচ্ছে ম্যাক্রোফেজের মধ্যে লিপিড জমা হয়ে যায়, যার ফলে হচ্ছে ওগুলোকে চিজ লাইক ম্যাটেরিয়ালের মতো লাগে। এটা হচ্ছে কেসিএস নেক্রোসিস। এই ব্যাপারে আমরা সবাই ভালো জানি, খুব বেশি জানার দরকার নেই। কেসিএস হলে সাধারণত টিউবারকুলোসিসে থাকবে, এখানে আর কিছু থাকবে না। আরেকটা নেক্রোসিস আছে, সেটা হচ্ছে ফ্যাট নেক্রোসিস, তাই তো? ফ্যাট নেক্রোসিস, বলেন তো ফ্যাট নেক্রোসিস কোথায় হয়? এটা তো আপনাদের এমনি অনেকের জানার কথা, কারো কোনো আইডিয়া আছে? ব্রেস্ট বা ইয়েস, ব্রেস্টে হয়, কারেক্ট। ব্রেস্টে ফ্যাট নেক্রোসিস হতে পারে কেন? প্যানক্রিয়াসেও হয়। প্যানক্রিয়াসে হয়, কারেক্ট। আপনি এই দুইটা জায়গায় হয়, একেবারে বুলসাই। আপনারাই, আমি জানি যে আজকে টপিকটা সবাই জানে, তো তারপরেও আর কি গুতানো আর কি, তাছাড়া আর কোনো কিছু আজকে ক্লাসটা মানে আপনারা সবাই মোটামুটি একটা বেসিক আছে। তো ব্রেস্টে মূলত যদি ট্রমা হয়, তাই না? ব্রেস্টে যদি ট্রমা হয় তাহলে কিন্তু ফ্যাট নেক্রোসিস হতে পারে, অথবা কারো যদি প্যানক্রিয়াটাইটিস হয়, তাহলে ওই যে প্যানক্রিয়াটিক এনজাইম গুলো বের হয়, সেখানে ফ্যাট নেক্রোসিস হতে পারে। তাহলে ব্রেস্ট আর প্যানক্রিয়াস, এটা হচ্ছে সবচেয়ে ভালো সংজ্ঞা। একটা জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে ফ্যাট নেক্রোসিস মানে ফ্যাট নেক্রোসিস মনে করেন ব্রেস্টে হলো, তখন একটা লাম্পের মতো লাগে, মিমিক ক্যান্সার। ঠিক আছে? তাহলে এরকম কোনো আপনাদের সিনারিও আসতে পারে যে সে একটা আঘাত পেলো ব্রেস্টে, তারপরে দেখা গেল যে সেখানে শক্ত হয়ে একটা টিউমারের মতো হয়ে আছে। সো এই মোমেন্টে আমি কি করব? আপনি বুঝতে পারতেছেন যে এটা আসলে একটা ফ্যাট নেক্রোসিসের কাহিনী, বাট ইন দিস কেস ইউ হ্যাভ টু ডু বায়োপসি টু প্রুভ দ্যাট ইট ইজ এ ফ্যাট নেক্রোসিস। ওকে, সো মিমিক ক্যান্সার, এটা মাথায় রাখতে হবে যে এটা ক্যান্সার মিমিক করে। সো ডু বায়োপসি। এই জিনিসটা আমাদের জানতে হবে যে বায়োপসি করা রাখতে পারে ফ্যাট নেক্রোসিসের, যদি এটা ক্লিনিক্যাল সাসপিশন তৈরি করে আমাদের। সো গেল এই অংশটা। সো না বুঝতে পারলে একটু জানাবেন। আজকে ক্লাসটা বড় না, ছোট ক্লাস আমার সবসময় ভালো লাগে। আমরা তাহলে ওই ক্যালসিফিকেশন জায়গাটাতে আসি, যেটা একটা চেঞ্জ হয়, সেটা এইটা কি কি ধরনের ক্যালসিফিকেশন হইতে পারে? ক্যালসিফিকেশন সাধারণত কখনো হয়, এটাও কিন্তু একটা সেল যদি কোনো স্ট্রেসের মধ্যে যায় তাহলে ক্যালসিফিকেশন হইতে পারে, অন্য একটা কারণেও হইতে পারে, সেটা আমরা এখনই আসতেছি। সো ক্যালসিফিকেশন হইতে পারে দুই রকমের, তাই না? একটা হচ্ছে মেটাস্ট্যাটিক, আরটা কি? ডিস্ট্রফিক। এখন দেখে মনে হচ্ছে মেটাস্ট্যাটিক তো খুব খারাপ, হাই হাই, এটা তো মনে হচ্ছে ক্যান্সার ভাব, কিন্তু আসলে না, মেটাস্ট্যাটিক আসলে ভালো ক্যান্সার। তাহলে মেটাস্ট্যাটিকের
সবসময় মনে রাখতে হবে মেটাস্ট্যাটিক কেন, কারণ বিভিন্ন জায়গাতে ক্যালসিফিকেশন হয়, সেই জন্য এটার নাম মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। তবে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের জন্য দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট মনে রাখবেন। এটা সবসময় নর্মাল অর্গানে হয়, ইন নর্মাল অর্গান মানে নর্মাল ফাংশনিং অর্গানে। মনে করেন যে আমরা একটা নর্মাল ফাংশনিং কিডনি, কিন্তু আমরা করলাম, এক্স রে করলাম, করে দেখলাম কিডনির মধ্যে পুরো কিডনিতে পাথর, নেফ্রোক্যালসিনোসিস হয়েছে। তাহলে কিডনির পাথর আছে দুই রকমের, সেটা হচ্ছে আমরা আগের দিনে মনে হয় বলছিলাম, সেটা হচ্ছে একটা হচ্ছে পেলভিক অ্যালিসিয়াস সিস্টেমের মধ্যে যদি হয় সেটার নাম রেনাল স্টোন, কিন্তু যদি প্যারেনকাইমার মধ্যে হয় সেটার নাম কিন্তু নেফ্রোক্যালসিনোসিস। ঠিক আছে, সেটা কিন্তু অপারেশন করা যায় না, কারণ এই প্যারেনকাইমার পাথর অপারেশন করা যায় না। সো মনে করেন যে কিডনির মধ্যে আমরা পাথর পেলাম, কিন্তু কিডনিটা ভালো ফাংশন করছে, তার মানে অর্গান ইজ ফাংশনিং, বাট দেয়ার আর স্টোন অর ক্যালসিফিকেশন উইদিন দ্য অর্গান। সো এইটা হচ্ছে একটা মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের একটা কাহিনী, মানে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশনের দিকে ব্যাপারটা যাচ্ছে। আর আরেকটা হচ্ছে এখানে হাইপার ক্যালসিমিয়া থাকে, তাহলে হাইপার ক্যালসিমিয়ার জন্য আমি ছোট করে মানে এক কথা যদি বলি যে হাইপার ক্যালসিমিয়ার জন্য বিভিন্ন অর্গানে যেই ক্যালসিফিকেশনটা হয় সেটার নাম আসলে মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন। তাহলে হাইপার ক্যালসিমিয়া কোথায় হয় একটা সিচুয়েশনের নাম যদি আমরা বলি, কেউ কেউ যদি পারেন। এন্ডোক্রাইন একটা ডিসঅর্ডার আছে না, কোন গ্ল্যান্ডে? থাইরয়েডে ওই যে কার্সিনোমা। প্যারাথাইরয়েড, তাই না? হাইপার প্যারাথাইরয়েডিজম, তাই তো? হাইপার প্যারাথাইরয়েডিজম এটা একটা কমন কজ, যেখানে হচ্ছে ক্যালসিয়াম অনেক বেড়ে যায়। একই সাথে আবার অনেকগুলো ক্যান্সার যেখানে আবার প্যারাথাইরয়েড লাইক হরমোন বের হয়, তাই না? সেসব ক্ষেত্রেও কিন্তু আমাদের ক্যালসিয়াম বাড়তে পারে। সো ওই রকম ক্যান্সারে যদি আবার প্যারাথাইরয়েড লাইক সিনড্রোম হয় প্যারানিউপ্লাস্টিক সিনড্রোম হিসেবে, সেটাও কিন্তু মেটাস্ট্যাটিক ক্যালসিফিকেশন হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন মনে রাখবেন সবসময় ডিজিজড সেল থাকে, ডিজিজড সেল বা ডিজিজড অর্গান থাকে, এবং নর্মো ক্যালসিয়ামিয়া থাকে। তার মানে দেয়াই থাকবে, দেখবেন ক্যালসিয়াম লেভেল নর্মাল, ক্যালসিয়াম লেভেলটা নর্মাল। মনে করেন যে একজনের অনেক সময় থাইরয়েড ক্যান্সারে অনেক সময় থাইরয়েডের মধ্যে ক্যালসিফিকেশন হয়। এটা কোন ধরনের ক্যালসিফিকেশন বলেন তো? ডিস্ট্রফিক নাকি এটা মেটাস্ট্যাটিক? ডিস্ট্রফিক। কারেক্ট, কারণ এখানে কিন্তু থাইরয়েডই প্রবলেম। সো থাইরয়েড একটা ডিজিজ, থাইরয়েড। একইভাবে কিন্তু যে অনেক সময় এন্ডোমেট্রিয়ামি হয়, ক্যালসিফিকেশন এন্ডোমেট্রিয়াসিস থেকে, এগুলো কিন্তু সব ডিস্ট্রফিক ক্যালসিফিকেশন। ঠিক আছে, তার মানে হচ্ছে ওই অর্গানে ডিজিজ আছে, সেটার কারণে সেখানে ক্যালসিফিকেশন হয়েছে। আচ্ছা, এইবার এটা করতে করতে আমরা এইবার একটা ইরিভার্সিবল চেঞ্জের কথা আমরা আসবো, সেটার নাম হচ্ছে ডিসপ্লাসিয়া। আমাকে একটু বলবেন যে ডিসপ্লাসিয়া জিনিসটা কি, বা কারোর কোনো আইডিয়া? আমি বলি, সেটা হচ্ছে ডিসঅর্ডার, তাই না? ভাই কি বলেন, আরেকবার বলেন। ডিসঅর্গানাইজড গ্রোথ। ইয়েস, কারেক্ট, ভেরি নাইস। এটা হচ্ছে ডিসঅর্ডারড অথবা ডিসঅর্গানাইজড গ্রোথ। তার মানে দেখেন, মনে করেন যে আমি একটা সেল, একটা স্কোমার সেল, মনে করেন আমি একটা স্কিনের একটা লেয়ারের চামড়া দেখতেছি, সেখানে সুন্দর সুন্দর স্কোমার সেল আছে, বিভিন্ন লেয়ারে বিভিন্ন রকম। কিন্তু পরে আমি দেখলাম যে ওইটা এরকম না হয়ে ওটা এরকম এক এক সাইজের, এক একটা এরকম হয়ে গেছে। এই যে এটা একটা ডিসঅর্গানাইজ, মানে এরকম তো হওয়ার কথা না। এই যে এই জায়গাটা এরকম হয়ে গেল, বাট দে ডিডন্ট ক্রস দ্য বেসমেন্ট মেমব্রেন নিচে যায়নি, বেসমেন্ট মেমব্রেনের উপরেই এপিথেলিয়ামটা এরকম হয়ে গেছে। এটার নাম ডিসপ্লাসিয়া। ওকে, তাহলে এইবার একটা জিনিস বলেন তো, যে ডিসপ্লাসিয়ার আরেকটা নাম কি হতে পারে ক্যান্সার দিয়ে? সেটার নাম কার্সিনোমা। কার্সিনোমা ইন সিটু। ইয়েস, ভেরি নাইস আপু, কার্সিনোমা ইন সিটু। তার মানে এটা নাম হচ্ছে কার্সিনোমা ইন সিটু। তার মানে হচ্ছে এই যে কার্সিনোমা ইন সিটু যে কথাটা বলি, ইট ইজ নাথিং আদার দ্যান ডিসপ্লাসিয়া যদি কথা হয় সেটাকে আমরা কার্সিনোমা ইন সিটু বলতে পারি আসলে। ঠিক আছে, সো এটা আর যদি বেসমেন্ট মেমব্রেন ব্রিজ করে এরকম হয়ে যায়, সেটার নাম কি? বেসমেন্ট মেমব্রেন ব্রিজ করে কার্সিনোমা, কারেক্ট। তাহলে এই পর্যন্ত যা বললাম সহজ পড়া। হ্যাঁ, সহজ পড়া, আমার মনে হয় বুঝতে কোনো সমস্যা কারোর হয়নি আশা করছি। ইনফ্লামেশনে আসি আমরা। হ্যাঁ, ইনফ্লামেশন আসলে
আমরা ওই বইয়ের পরপরই যাচ্ছি, তো ইনফ্লামেশন নিয়ে এত সংজ্ঞা টঙ্গা দিয়ে আমরা এত এদিকে যাব না, কারণ এগুলো নিয়ে প্রশ্ন আসে না। সো ইনফ্লামেশন আছে আসলে কয় ধরনের, টাইপে চলে আসে। একটা আছে হচ্ছে অ্যাকিউট ইনফ্লামেশন, তাই না? আরেকটা আছে ক্রনিক। সো এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে যে কোনটা অ্যাকিউট, কোনটা কিছু কিছু হলমার্ক দিয়ে যে এখানে অ্যাকিউট ইনফ্লামেশন হচ্ছে নাকি এখানে ক্রনিক ইনফ্লামেশন হচ্ছে। তাহলে এখন মনে করেন যে অ্যাকিউট ইনফ্লামেশনের কি কি হলমার্ক আছে। প্রথমত যেহেতু অ্যাকিউট, সেটা হচ্ছে এটা সাডেন, তাই না? হঠাৎ করে এক জায়গায় ব্যথা পেলো, ব্যথা পেয়ে ফুলে টুলে উঠলো, বা একটা জায়গায় পোকা কামড়ালো সেখান থেকে ফুলে উঠলো, সেটা একটা মানে একটা সাডেন ব্যাপার হচ্ছে। একই সাথে এইখানে কিন্তু ভ্যাসোডাইলেশন হয়, ভ্যাসোডাইলেশন হয়। একই সাথে এখানে ইনক্রিজ ভাস্কুলার পার্মিয়েবিলিটি হয়। ভ্যাসোডাইলেশন হচ্ছে, ভাস্কুলার পার্মিয়েবিলিটি বাড়ছে, একটা সাডেন অনসেটের একটা ব্যাপার। ভাস্কুলার পার্মিয়েবিলিটি যদি বাড়ে তাহলে কি হয় বলেন তো, যে ভ্যাসেলের পার্মিয়েবিলিটি টু দ্য ওয়াটার বেড়ে গেছে, যার ফলে ওয়াটারটা আসলে সাধারণত ভ্যাসেলের মধ্যে পানি রক্তের মধ্যেই থাকে, সেখান থেকে পানিটা বাইরে হয়ে আসবে, তাই না? হিসাব তো সোজা। সো সোয়েলিং হবে কিন্তু এখানে, ওই এলাকায় সফট টিস্যু সোয়েলিং হবে। সো এই 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 কাহিনীগুলো হচ্ছে আমার এখানে হচ্ছে অ্যাকিউটে। সাধারণত অ্যাকিউট কোনো ইনজুরির জন্য হইতে পারে, আর ক্রনিকের ক্ষেত্রে ক্রনিকটা কিন্তু সাধারণত অটো ইমিউন কজগুলোর জন্য হতে পারে। অটো ইমিউনের জন্য ক্রনিক ইনফ্লামেশন হতে পারে, যেমন রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো হচ্ছে ক্রনিক ইনফ্লামেশন হয়। আবার কিছু কিছু ইনফেকশনের জন্য হয়, যেমন টিউবারকুলোসিস, অ্যাক্টিনোমাইকোসিস, তাই না? এই জিনিসগুলো কিন্তু ক্রনিক ইনফ্লামেশন, ক্রনিক ইনফেকশনের জন্য হয়। তাহলে বোঝা গেল একটা অটো ইমিউন কারণে হতে পারে ক্রনিক ইনফ্লামেশন, পারসিস্টেন্ট ইনফেকশনের জন্য হতে পারে, ওকে, পারসিস্টেন্ট ইনফেকশনের জন্য হতে পারে, অথবা কোনো ফরেন বডির জন্য হতে পারে। মনে করেন আমার শরীরে অনেক দিন ধরে একটা ফরেন বডি আছে, ওর আশপাশে কিন্তু একটা গ্রানুলোমা ফর্মেশন হয়ে যাবে, তাই না? আলটিমেটলি একটা ক্রনিক ইনফ্লামেশন হয়ে যাবে। সো ইনফ্লামেশনটা, ক্রনিকটা হচ্ছে অ্যাকিউটটা একটা সাডেন অনসেট থাকে, এখানে একটা ভ্যাসোডাইলেশন থাকে, ভাস্কুলার পার্মিয়েবিলিটি বাড়ে, এবং এখানে কিন্তু সোয়েলিং থাকে। এবার যদি সেলের কথায় আসি, যে কোন ধরনের সেল এখানে প্রিডোমিনেন্ট, তো আমরা সবাই জানি যে অ্যাকিউট ইনফ্লামেশনের প্রিডোমিনেন্ট সেল হচ্ছে নিউট্রোফিল, তাই তো? নিউট্রোফিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই এমডি, এমএস, এফসিপিএস, মানে এইসব জায়গা থেকে শুরু করে এমআরসিএস পর্যন্ত সব জায়গাতে যে অ্যাকিউট ইনফ্লামেশনের সেল কি, নিউট্রোফিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর ক্রনিক ইনফ্লামেশনের সেল কি, ম্যাক্রোফেজ, তাই তো? ম্যাক্রোফেজ। এটা ছাড়াও আর কি কি আছে? লিম্ফোসাইট আছে, তাই না? লিম্ফোসাইট আছে, আর আছে প্লাজমা সেল, তাই তো? এই তিনটা মূলত, কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে ম্যাক্রোফেজ। তো ম্যাক্রোফেজটা হচ্ছে 1 নাম্বার আসামি, তারপরে লিম্ফোসাইট, প্লাজমা সেল। যদি ওগুলো না থাকে তাহলে আমরা সেখানে দিব এগুলো। সরি, আচ্ছা, এইটা হচ্ছে গেল। আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে এইখানে যেমন ভ্যাসোডাইলেশন হচ্ছে, ভাস্কুলার পার্মিয়েবিলিটি বাড়ছে, কিন্তু এই ক্রনিকে কি হবে জানেন? অ্যানজিওজেনেসিস হবে। ওকে, তাহলে একটা জিনিস মাথায় রাখবেন, ক্রনিক ইনফ্লামেশনে সবসময় অ্যানজিওজেনেসিস থাকে, বাট অ্যাকিউট ইনফ্লামেশনে কখনো অ্যানজিওজেনেসিস থাকে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। ক্রনিক ইনফ্লামেশনে অ্যানজিওজেনেসিস থাকে, কিন্তু অ্যাকিউট ইনফ্লামেশনে অ্যানজিওজেনেসিস থাকে না। এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, ঠিক আছে? আর যদি বলি ফেট কি হতে পারে অ্যাকিউট ইনফ্লামেশনে, সো অ্যাকিউট ইনফ্লামেশনে আলটিমেটলি ফেট হতে পারে রিজলিউশন। যদি হালকা ইনফ্লামেশন হয়, ওটা ঠিক হয়ে গেল, পরে আর টেরই পাওয়া গেল না, আর কোনো অস্তিত্ব, ওই ইনফ্লামেশনের কোনো অস্তিত্ব থাকলো না, ভালো হয়ে গেল। অথবা এখানে সাপুরেশন হতে পারে, মানে পাস ফর্মেশন হয়ে যেতে পারে, রিজলিউশন হতে পারে, সাপুরেশন হতে পারে। ইট মে টার্ন ইনটু ক্রনিক ইনফ্লামেশন, হ্যাঁ, অ্যাকিউট থেকে আস্তে আস্তে একসময় ক্রনিক ইনফ্লামেশন হইতে পারে, অথবা এখানে হতে পারে হিলিং বাই ফাইব্রোসিস। এটা রেয়ারলি হয়, কিন্তু হতে পারে। যদি খুব সিভিয়ার ইনফ্লামেশন হয়, মনে করেন যে একটা ইনফ্লামেশন যখন হয়, তখন সেই ইনফ্লামেশনে মনে করেন কিছু সেল ড্যামেজ হয়, সেই সেলগুলোকে কিন্তু রিজেনারেট করার জন্য বিভিন্ন গ্রোথ ফ্যাক্টরগুলো কাজ করে। এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর আছে, তাই না? তো এরকম প্লাটিলেট ডিরাইভড গ্রোথ ফ্যাক্টর আছে। তো এই গ্রোথ ফ্যাক্টরগুলো কাজ করে, কিন্তু যখন মনে করেন এই গ্রোথ ফ্যাক্টরগুলা ওই সেলগুলো তৈরি করতে পারতেছে না, মানে ওই এক্সস্টেড হয়ে গেছে, গ্রোথ ফ্যাক্টর আর নাই, গ্রোথ ফ্যাক্টর সেলগুলা তৈরি করতে পারছে না, সেই সময় কিন্তু আর গ্রোথ ফ্যাক্টর, তখন কিন্তু ফাইব্রোসিস ফাইব্রোব্লাস্ট চলে আসবে, ওই বাকি জায়গাগুলো ফাইব্রোসিস দিয়ে সে কভার করবে। সো হিলিং বাই ফাইব্রোসিস হতে পারে। তাহলে যদি এরকম কোনো প্রশ্ন আসে যে হিলিং বাই ফাইব্রোসিস হয় অ্যাকিউট ইনফ্লামেশনে, আমরা অনেক সময় ওটাকে দেখা যাচ্ছে ফলস, বা আমি ওটাকে দাগাইলাম না, ট্রু এর মধ্যে রাখলাম, বাট এখানে এটাও আমাদের চিন্তা রাখতে হবে যে অ্যাকিউট ইনফ্লামেশন কিন্তু ফাইব্রোসিস হতে পারে। সরি,
ওই অনেক ঠান্ডা লাগছে আমার, আমি জানি না কেন, ওয়েদার চেঞ্জের জন্য মনে হয়। ওকে, এবার হচ্ছে আর এইখানে ক্রনিকে অলওয়েজ ফাইব্রোসিস, অলওয়েজ ফাইব্রোসিস, অলওয়েজ ফাইব্রোসিস। তাহলে অ্যাকিউট আর ক্রনিকের ব্যাপারটা বোঝা গেল, যে ক্রনিকটা বোঝা যাচ্ছে যে কোনো অটো ইমিউন কারণে হইতে পারে, অথবা এটা একটা পারসিস্টেন্ট ইনফেকশন অথবা ফরেন বডির জন্য হয়। প্লাস ক্রনিকে সাধারণত ম্যাক্রোফেজ থাকে আমার মূল সেল, তাছাড়া লিম্ফোসাইট অথবা প্লাজমা সেল থাকতে পারে, এবং এটা অলওয়েজ হিলিং বাই ফাইব্রোসিস হয়, বা এখানে ফাইব্রোসিস হয়, এটা ফেট। কিন্তু অ্যাকিউট ইনফ্লামেশন একটা সাডেন অনসেট ভাস্কুলার কিছু ইভেন্ট থাকে, ইনক্রিজ ভাস্কুলার পারমিয়াবিলিটি থাকে, ভ্যাসোডাইলেশন হয়, যার জন্য আসলে সফট টিস্যু সোয়েলিং হয়। এবং এখানে এটার মূল সেল হচ্ছে নিউট্রোফিল, এবং এটার ফেট হচ্ছে 4টা। রিজলিউশন হতে পারে, সাপুরেশন হতে পারে, ট্রান্সফর্ম ইনটু ক্রনিক ইনফ্লামেশন, এবং অথবা হিলিং বাই ফাইব্রোসিস হতে পারে। এটা হচ্ছে একটা এসেন্স। এখন আমরা যখন অ্যাকিউট ইনফ্লামেশন নিয়ে খুব একটা প্যারা নাই, কিন্তু ক্রনিক ইনফ্লামেশনের একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে হলমার্ক অফ ক্রনিক ইনফ্লামেশন। বলেন তো হলমার্ক অফ ক্রনিক ইনফ্লামেশন কি, আপনাদের কারোর মনে আছে? অ্যাঞ্জিওজেনেসিস। হ্যাঁ, ওটা হচ্ছে অফকোর্স ইউ আর রাইট, যে আমরা এখানে বলছিলাম যে অ্যাঞ্জিওজেনেসিস হয়। এটার সাথে আরেকটা ব্যাপার আছে যেটা দেখে আমি হিস্টোলজিক্যালি দেখে বুঝতে পারি যে হলমার্ক অফ ক্রনিক ইনফ্লামেশন। গ্রানুলোমা ফর্মেশন। ইয়েস, গ্র্যানুলোমা, কারেক্ট, গ্র্যানুলোমা ফর্মেশন হবে একেবারেই, মানে খুবই ভালো বলছেন, সেটা হচ্ছে গ্র্যানুলোমা ফর্মেশন। এটা কিন্তু আমরা সবাই জানি, তাই না, যে বিভিন্ন ধরনের গ্র্যানুলোমা তৈরি হয়, যেমন ইয়াতে এক ধরনের গ্র্যানুলোমা, কেসিয়েটিং গ্র্যানুলোমা আছে, নন কেসিয়েটিং গ্র্যানুলোমা আছে। তো বিভিন্ন ধরনের গ্র্যানুলোমা বিভিন্ন ধরনের ক্রনিক ইনফ্লামেশন কিন্তু তৈরি হয়, এগুলো আমরা পড়েছি। কিন্তু আমরা ওভারঅল একটা মানে মূলত গ্র্যানুলোমার মেইন যে প্রিন্সিপাল সেটা আমরা আগে বলি, সেটা হচ্ছে মনে করেন যে একটা ব্যাকটেরিয়া বা একটা ফরেন বডি বা যারা ক্রনিক ইনফ্লামেশন করে তারা আমার শরীরের মধ্যে ঢুকলো। যখন ঢুকলো তখন আমার শরীরের ম্যাক্রোফেজ গুলো করলো কি, যে ওকে ধরে খেয়ে ফেলার একটা ধান্দা করতে থাকলো। ঠিক আছে, আলটিমেটলি সে কিন্তু খেতে পারলো না। তখন কি হলো, যে ঠিক আছে তোরে খাবো না, তোরে বের হইতে দিব না। তখন এই ম্যাক্রোফেজ গুলা তখন একটু বড় বড় কোর্স করে এটাকে ঢেকে ফেললো। এই যে ম্যাক্রোফেজ গুলো একটু চেঞ্জ হলো না, এই ম্যাক্রোফেজ গুলোর নাম কি? এই ম্যাক্রোফেজ গুলোর নাম হচ্ছে তখন এপিথেলার সেল। এপিথেলার সেল, ওকে। এই ম্যাক্রোফেজ গুলোর নাম তখন হচ্ছে এপিথেলার সেল হয়ে গেছে। তারপর দেখেন এই ম্যাক্রোফেজ গুলো যখন এপিথেলার সেলের একটা দেয়াল তৈরি করলো, তাতেও কাজ হচ্ছে না, তখন এর বাইরে আরো একটা বড় বড় সেল তৈরি করলো। ওকে, এখানে আবার নিউক্লিয়াস অনেকগুলা। এইটার নাম হচ্ছে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল। কি হলো, এটা হচ্ছে তাহলে মাল্টি নিউক্লিয়েটেড জায়ান্ট সেল কিভাবে তৈরি হচ্ছে? ওই এক বেচারা ম্যাক্রোফেজ দিয়ে কিন্তু তৈরি হচ্ছে। তাহলে ম্যাক্রোফেজ কিন্তু এপিথেলার সেল তৈরি করতেছে, আবার অনেকগুলো ম্যাক্রোফেজ একসাথে মিশে যে ওই ম্যাক্রোফেজের নিউক্লিয়াস গুলো একটা সেলের মধ্যে দান করে দিচ্ছে সে। ঠিক আছে, মনে করেন যে এরকম ম্যাক্রোফেজ 3টা ছিল, তিনটা নিউক্লিয়াস ছিল, 3টা মিলে গেল, 3টা মিলে এরকম একটা সেল তৈরি করলো, 3টা নিউক্লিয়াস আলা। এটা হচ্ছে কাহিনী। তাহলে এইভাবে হচ্ছে ওরা একটা জায়ান্ট সেল তৈরি করলো, একটা মাল্টি নিউক্লিয়ার জায়ান্ট সেল তৈরি করলো। আবার তারপরে আবার তার বাইরে ম্যাক্রোফেজের পরে কোন সেল ছিল আমার ক্রনিক ইনফ্লামেশনের জন্য? লিম্ফোসাইট। এর বাইরে আবার লিম্ফোসাইট বেচারা ওকে আবার ঘিরে ফেললো, যে তোকে আর বেরিয়ে হতে দিব না কোনোদিন, ব্যাকটেরিয়া তোকে আর কোনোদিন বের হতে দেবো না। এবং তার বাইরে অনেক সময় প্লাজমা সেল। এই সব কিছু মিলে আমার তৈরি হচ্ছে একটা গ্রানুলোমা। তাহলে গ্রানুলোমার মধ্যে কি থাকে? ভেতরে একটা ফরেন বডি অথবা ব্যাকটেরিয়া থাকে, তার বাইরে থাকে এপিথেলার সেল, তার বাইরে থাকে মাল্টিনিউক্লিয়েটেড জায়ান্ট সেল। এই দুইটাই কিন্তু ম্যাক্রোফেজ দিয়ে তৈরি। তার বাইরে থাকে লিম্ফোসাইট, তার বাইরে ওকেশনালি প্লাজমা সেল থাকে। তাহলে এই টোটাল জিনিসটাকে নিয়ে তাহলে এটা হচ্ছে লিম্ফোসাইট, এটা হচ্ছে প্লাজমা সেল। তাহলে এই টোটাল যে একটা প্যাকেজ, এই প্যাকেজটার নাম হচ্ছে গ্রানুলোমা, এবং এই গ্রানুলোমাটা হচ্ছে হলমার্ক অফ ক্রনিক ইনফ্লামেশন। এটা আমরা হিস্টোলজিক্যালি এই জিনিসটা পাবো। তাহলে এখন যদি গ্রানুলোমার কথা বললাম, তাহলে এবার গ্রানুলোমা কোথায় হয়? আমরা যেটা পড়েছিলাম টিউবারকুলোসিস। টিউবারকুলোসিসের কথাই একটু আমরা ফেরত আসি, যে তাহলে টিবির ব্যাপারটা কি। মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে হয়, তাই না? এটার জন্য কোন কি স্টেইন করে সাধারণত?
জিলনিন সেল স্টেইন করে, তাই না? এবং এটা কোন মিডিয়াতে কালচার করতে হয়? লোয়েনস্টেন জেনসেন মিডিয়াতে লোয়েনস্টেন জেনসেন মিডিয়াতে কালচার করতে হয়। তাছাড়া ব্যাকটেক এগার মিডিয়া নামে একটা মিডিয়া আছে যেখানে কালচার করা যায়, একটু তাড়াতাড়ি করা যেতে পারে এটা দিয়ে। তো এটা নিয়ে আমরা কথা বলবো না, আসলে আমাদের কথা হচ্ছে যে প্রাইমারি এবং সেকেন্ডারি টিউবারকুলোসিস নিয়ে, যেখান থেকে আমাদের প্রশ্ন আসে। তো টিবি হতে পারে দুই রকম, একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে সেকেন্ডারি। ওকে, তাহলে টিবি হতে পারে দুই রকমের, একটা হচ্ছে প্রাইমারি টিউবারকুলোসিস, সেকেন্ডারি। প্রাইমারি কি? প্রাইমারি হচ্ছে ফার্স্ট টাইম, যেটা হচ্ছে ফার্স্ট টাইম যদি কারো টিবিতে এক্সপোজ হয় সেটা হচ্ছে প্রাইমারি, আর সেকেন্ডারি হচ্ছে আমরা জানি সাবসিকুয়েন্ট। ওকে, তাহলে ফার্স্ট টাইম এক্সপোজার হলে প্রাইমারি বলছে, সাবসিকুয়েন্ট এক্সপোজার হলে সেটাকে সেকেন্ডারি টিউবারকুলোসিস বলতেছি আমরা। আমরা যদি এখন একটা ছবি আঁকি, মনে করেন দুইটা, ইনিশিয়ালি মনে করেন যে এই মাইক্রোভ্যাকুয়াম টিউবারকুলোসিস এখানে ঢুকে, তাহলে তার বাইরে এখন ওই আমার এপিথেলিয়াল সেল তৈরি হয়ে গেছে। লাংয়ের মধ্যে কিন্তু কাহিনী, তার বাইরে জায়ান্ট সেল তৈরি হয়ে গেছে। তো এই জিনিসটার নাম হচ্ছে গন ফোকাস। ওকে, গন ফোকাস, তাহলে মাথায় রাখবেন। তাহলে গন ফোকাস জিনিসটা তাহলে প্রাইমারি টিউবারকুলোসিস হইতেছে। আবার এখানে হাইলার লিম্ফ নোড, অনেক সময় এই এখান থেকে রক্ত দিয়ে হাইলার লিম্ফ নোডে চলে যায় ব্যাকটেরিয়া, তখন হাইলার লিম্ফ নোডেও এরকম একটা কাহিনী তৈরি হচ্ছে। তখন এই দুইটাকে মিলায়া, এই হাইলার লিম্ফ নোড এবং লাংয়ের ভেতরে যেই গ্রানুলোমা তৈরি হচ্ছে, এই দুইটাকে মিলাই তখন সেটার নাম হচ্ছে গন কমপ্লেক্স। গন কমপ্লেক্স। তাহলে যদি প্রশ্ন আসে যে গন ফোকাস এবং গন কমপ্লেক্স এটা কোন ধরনের টিবিতে হয়, এটা হচ্ছে প্রাইমারি টিবিতে হয়, তাই না? এটা হচ্ছে কাহিনী, এটা হচ্ছে প্রাইমারি টিউবারকুলোসিসে হয়। এখন যদি মনে করেন সেই বেচারায় ইমিউনো কম্প্রোমাইজ থাকে, ইফ দ্য পেশেন্ট ইজ ইমিউনো কম্প্রোমাইজড, তখন কিন্তু এই লিম্ফ নোড থেকে ও কিন্তু ভেনে চলে যাবে, পালমোনারি ভেনে চলে যাবে। যখন ভেনে চলে যাবে তখন কিন্তু সেটা তৈরি হয়ে যাবে মিলিয়ারি টিউবারকুলোসিস, মিলিয়ারি টিবি হয়ে যাবে। তাহলে মাথায় রাখবেন যে এখান থেকে যদি আমার সার্কুলেশনে চলে যায়, সেখান থেকে মিলিয়ারি টিউবারকুলোসিস, সবকিছু কিন্তু মোটামুটি প্রাইমারি একটা টিবির কাহিনী, ঠিক আছে? আর সেকেন্ডারি সেটা মনে রাখবেন সবসময়, সেকেন্ডারি কখন তৈরি হয়? আফটার ডেভেলপমেন্ট অফ ইমিউনিটি। মনে করেন যে সেকেন্ডারিতে ওইখানে মনে করেন গন ফোকাস হয়ে বসেছিল একটা ইমিউনো কম্পিটেন্ট পার্সন এই গন ফোকাসকে আটকাই দিছে, ওরে আর এখান থেকে নড়তে দিতেছে না, কিন্তু ব্যাকটেরিয়াটাকেও খাইতে পারতেছে না, কারণ ব্যাকটেরিয়ার একটা স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স এর জন্য ব্যাকটেরিয়া খাইতে দিচ্ছে। আপনারা জানেন যে টিউবারকুলোসিসটা ম্যাক্রোফেজের মধ্যে বসে থাকে, আসলে আলটিমেটলি খেতে পারছে না, সো এইভাবে আটকায় রাখছে। তাহলে ভালো, ওর এগেইনস্ট একটা ইমিউনিটি তৈরি হয়েছে। সো আফটার ডেভেলপমেন্ট অফ ইমিউনিটি, তার একটা ইমিউনিটি তৈরি হয়েছে, হওয়ার পর আবার সেই পেশেন্ট কোনো কারণে ইমিউনো কম্প্রোমাইজড হয়ে গেছে। ইমিউনো কম্প্রোমাইজ একটা মানুষ কিভাবে হইতে পারে? আমাকে একটা দুইটা উদাহরণ দেন তো। স্টেরয়েড দিলে বা এইচআইভি। ইয়েস, এইচআইভি স্টেরয়েড। আরো একটা সহজ রোগ আছে, তাই না, যেন হইতে পারে? হ্যাঁ, আপু কি বললেন? ডায়াবেটিস, কারেক্ট, ডায়াবেটিস হলে হইতে পারে। তো অনেক কারণে হইতে পারে। সো ইয়েস, সবগুলো ঠিক বলছে আপু আপনি। তো স্টেরয়েড দিলে হইতে পারে, ডায়াবেটিস হলে হইতে পারে, ইভেন অন্য কোনো ইনফেকশন হলে অনেক সময় ইমিউনো কম্প্রোমাইজ হয়ে যেতে পারে। ভাইরাল ইনফেকশন হলে অনেক সময় ইমিউনো কম্প্রোমাইজ হয়, আপনারা খুব ভালো করে জানেন। ডেঙ্গু ইনফেকশন হলে অনেকের লিম্ফোসাইট কাউন্ট অনেক কমে যায় না? অনেক সময় দেখি যে লিউকোপেনিয়া হচ্ছে, তাই না? সো সো এইসব কারণে ইমিউনো কম্প্রোমাইজ হয়ে গেল, তখন কিন্তু রিঅ্যাক্টিভেশন হবে। মানে মেডিসিন অল্প কিছুদিন নেওয়ার কন্টিনিউ করার পর আবার ছেড়ে দেয়, সেক্ষেত্রে কিছু হবে? যদি টিবি আমার না, এটা আসলে যদি মেডিসিন অল্প কয়েকদিন নেওয়ার পর ছেড়ে দেয়, তাহলে তো এটা রেজিস্ট্যান্ট টিউবারকুলোসিস হবে আর কি, তাই না? ওইটা আসলে সেকেন্ডারি না, ওইটাই প্রাইমারিটারই একটা সিকুয়েলি হচ্ছে আর কি, কিন্তু ওটা সেকেন্ডারি বলা যাবে না ওটাকে, কারণ এখানে তো পেশেন্ট আসলে ইমিউনো কম্প্রোমাইজড হয় নাই, সে তো ব্যাকটেরিয়াটাকে মারারই চেষ্টা করে নাই,
মানে ওর তো প্রাইমারি যেই মানে আমি বলছিলাম না এটাকে তো সে কন্টেন্ট করে ফেলছে, এটাই তো করে নাই। সো এখান থেকেই হয়তো বা একটু পরে সে আবার বের হয়ে আসছে। সো এটা আমার আসলে সেকেন্ডারি বলা যাবে না এটাকে। সো এটা হচ্ছে রিঅ্যাক্টিভেশন হচ্ছে। তো রিঅ্যাক্টিভেশন হওয়ার পর এখন আমাদের প্রশ্নটা কি আসলে? প্রশ্নটা হচ্ছে রিঅ্যাক্টিভেশন হওয়ার পর আসলে এটা কোথায় আক্রমণ করে? তার মানে সেকেন্ডারি টিউবারকুলোসিসটা কোথায় হয়? এটা হয় হচ্ছে অ্যাপেক্স অফ দ্য লাং। সো আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে জানা লাগবে হচ্ছে অ্যাপেক্স অফ দ্য লাং। অ্যাপেক্স অফ দ্য লাং আজকে আবার ওকে। তার মানে হচ্ছে মানে বোঝা যাচ্ছে যে লাংয়ের অ্যাপেক্সে, তার মানে সেকেন্ডারি টিউবারকুলোসিসটা সবসময় লাংয়ের অ্যাপেক্সকে আক্রান্ত করছে। সো এটা ইট অ্যাটাকস অ্যাপেক্স অফ দ্য লাং। তাহলে সেকেন্ডারি কারণ যেখানে বাতাস বেশি সেখানে আসলে সেকেন্ডারি টিউবারকুলোসিসটা কাজ করে। যাক, অ্যাপেক্স অফ দ্য লাংয়ে কাজ করে, এইটুকু আপনাদের জানা লাগবে। একই সাথে প্রাইমারি টিউবারকুলোসিসে কিন্তু একটা ডিস্ট্রফি ক্যালসিফিকেশন হয়, এটা মাথায় রাখবেন। তাহলে প্রাইমারি টিউবারকুলোসিসে ডিস্ট্রফি ক্যালসিফিকেশন হয়। প্রাইমারি টিউবারকুলোসিস একটা ডিস্ট্রফি ক্যালসিফিকেশন। এইবার আমার কথা হচ্ছে যে টিউবারকুলোসিস যদি হয় এটা এক ধরনের হাইপার সেন্সিটিভিটিকে ট্রিগার করে। এটা কোন ধরনের হাইপার সেন্সিটিভিটি টিবিতে হয়? টাইপ 4। কারেক্ট, টাইপ 4 অথবা সেল মিডিয়েটেড অথবা ডিলেইড হাইপার সেন্সিটিভিটি। ভেরি নাইস। এখানে ডিলেইড বা টাইপ 4 হাইপার সেন্সিটিভিটি হয়। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু আসবে, ঠিক আছে? ঘুরে ফিরে এগুলাই আসবে। খুব বেশি ডিপে আমাদের যে টিভিতে একেবারে পড়ে ফেলবো তাও না, কারণ বিকজ আপনারা খুব ভালো করে জানেন যে আসলে ইংল্যান্ডে টিউবারকুলোসিস খুব বেশি প্রিভেলিং না। তো যতটুকু ওরা হালকা দিছে আর কি এখানে। এখন যখন আমরা একটা গ্রানুলোমেটাস ডিজিজের কথা বললামই, তখন একটা মানে আমরা যে রোগ নিয়ে সামনে চিন্তা করি না এরকম একটা রোগের কথা চলে আসবে, সেটা হচ্ছে অ্যাক্টিনোমাইকোসিস। ওকে, এটা অ্যাক্টিনোমাইসিস নামে একটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া দিয়ে হয়। তাহলে এটা কিসে দিয়ে হয়? এটা অ্যানারোবিক ব্যাকটেরিয়া দিয়ে হয়। এটা আমাদের মাথায় রাখা লাগবে। আমরা খুব ভালো করে জানি যে অ্যানারোবিক ব্যাকটেরিয়া মানে সাধারণত অ্যানারোবিক ব্যাকটেরিয়া দিয়ে যখন কোনো কিছু আক্রান্ত হইতে হয় তখন তার সাথে কিন্তু একই সাথে কিছু অ্যারোবিক ব্যাকটেরিয়ার কো ইনফেকশন থাকা দরকার, কারণ সেই ব্যাকটেরিয়াগুলো অক্সিজেনগুলোকে খেয়ে ফেলবে। তারপর একটা অ্যানারোবিক একটা সিচুয়েশন তৈরি হবে, একটা এনভায়রনমেন্ট তৈরি হবে যেখানে পরে সেই অ্যানারোবিক ব্যাকটেরিয়াগুলো সাস্টেইন করতে পারবে, তাই না? এরকম একটা ব্যাপার আছে। সাধারণত এই অ্যাক্টিনোমাইসিসটা কিন্তু আমাদের কমন কমেন্সাল, তাই না? অ্যাক্টিনোমাইসিস এটা কিন্তু কমন কমেন্সাল। কোথায় কোথায় আছে? এটা আছে হচ্ছে ওরাল ক্যাভিটিতে, এটা ইন্টেস্টাইনেও আছে। ওকে, তাহলে আরেকটা জিনিস আমরা মাথায় রাখলাম, তাহলে ওরাল ক্যাভিটি ইন্টেস্টাইন এরা কিন্তু কমন কমেন্সাল, এরা কিন্তু করতে পারছে না কারণ ওরা আসলে একটা অ্যানারোবিক এনভায়রনমেন্ট পাচ্ছে না। কিন্তু একই সাথে যদি কারোর কেউ ইমিউনো কম্প্রোমাইজ থাকে অ্যাজ ওয়েল অ্যাজ ওর যদি অন্য কোনো একটা সাবসিকুয়েন্ট ইনফেকশন হয়, তাহলে এই দুইটা জিনিস হলে তখন অ্যাক্টিনোমাইসিস কিন্তু আপার হ্যান্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে বোঝা যাচ্ছে যে কেউ একটা ইমিউনো কম্প্রোমাইজ স্টেট অ্যাজ ওয়েল অ্যাজ তার একটা ইনফেকশন হয়েছে, এরকম হলে কিন্তু অ্যাক্টিনোমাইসিসটা আপার হ্যান্ড পেয়ে যাচ্ছে। কোন সিনারিওতে হয় আমরা একেবারে সরাসরি টু দ্য পয়েন্টে চলে যাব। সাধারণত আফটার অ্যাপেন্ডিসেক্টমি। ওকে, তাহলে অ্যাক্টিনোমাইসিসটা অনেক সময় অ্যাপেন্ডিসেক্টমির পর, মনে করেন অ্যাপেন্ডিসেক্টমি উনটুন ক্লোজ করে দিয়ে আসছি, 5-7 দিন পর তার একটা ইনফেকশন হয়েছে, সেখান থেকে আমাদের সিনারিও থাকে যে সেখান থেকে ওর হচ্ছে মাল্টিপল ডিসচার্জিং সাইনাস তৈরি হয়েছে আমার পেটের মধ্যে। তার মানে যেখানে উনটা ছিল ক্লোজ করছি, এখান থেকে দেখা যাচ্ছে আশপাশ দিয়ে এরকম সাইনাস দিয়ে বিভিন্ন পানি বেরোচ্ছে, পুজ বেরোচ্ছে। সো এইরকম একটা সিনারিও যদি থাকে তাহলে আপনারা মনে করবেন 100% ক্ষেত্রে এটার উত্তর হবে হচ্ছে অ্যাক্টিনোমাইকোসিস, যেটা আমরা না জানা থাকলে হয়তো বা কেউই দিতাম না, আমি মনে করি আর কি। তাহলে বোঝা গেল যে কারণ আমি একটা কথা বলছিলাম যে গ্যাস্ট্রো মানে ইন্টেস্টাইনের মধ্যে কমেন্সাল হিসেবে কিন্তু অ্যাক্টিনোমাইসিস আছে, কিন্তু সে তখনও অ্যাক্টিভেট হইতে পারতেছে না কারণ এখানে অ্যানারোবিক সিচুয়েশন তৈরি হচ্ছে না। কিন্তু সেইখানে যখন একটা ইনফেকশন হয়েছে, এমনি হচ্ছে আমি ওরে হচ্ছে অপারেশন করছি, মনে করেন যে অ্যাপেন্ডিসেক্টমি, এমনিও সে একটু ইমিউনো কম্প্রোমাইজড অবস্থায় আছে। একটা যে কোনো অপারেশনের পরে আসলে কেউ ইমিউনো কম্প্রোমাইজ অবস্থায় চলে যায়, তো ইমিউনো কম্প্রোমাইজড অবস্থায় আছে, তারপরে আবার সাথে একটা ইনফেকশন হয়েছে, এরকম অবস্থাতে কিন্তু ওই অ্যাক্টিনোমাইসিসটা মানে সে অ্যাক্টিভেটেড হয়ে গেছে। হয়ে যাওয়ার পর সে তার কাজ শুরু করে দিছে। কি করতেছে সে? তার কাজ সে হচ্ছে করতেছে হচ্ছে
মাল্টিপল সাইনাস করতেছে। মাল্টিপল সাইনাস কেন করছে? মাল্টিপল সাইনাস কারণ আমরা জানি অ্যাবডোমেনে অনেকগুলো লেয়ার আছে, তাই না? মনে করেন যে আমি যদি পেট কাটি নিচ থেকে পেরিটোনিয়াম, তারপরে প্রিপেরিটোনিয়াল ফ্যাট, তারপরে হচ্ছে ফাসা ট্রান্সভার্সালিস, তাই না? তারপরে ইন্টারনাল অ্যাবডোমিনিস, আর হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, তারপরে এক্সটার্নাল অবলিক, তারপরে তো সাবকিউটেনিয়াস ফ্যাট, তারপরে হচ্ছে স্কিন। এই যে লেয়ার, ও কিন্তু মাল্টিপল প্লেনে, মাল্টিপল লেয়ারে ও ইনফেকশন করে। মনে করেন একটা ইনফেকশনের মাথা আসছে মাসল থেকে, আরেকটা ইনফেকশনের মাথা আসছে হচ্ছে ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিসের প্লেন থেকে। সো এইভাবে বিভিন্ন লেয়ার থেকে যেহেতু ও হচ্ছে ইনভলভ করে, যার জন্য মাল্টিপল সাইনাস হয়। সো এটা একটা মাল্টিপ্লেনার ইনভলভমেন্ট, মাল্টিপ্লেনার ইনভলভমেন্ট। বোঝা গেছে ব্যাপারটা? মাল্টিপ্লেনার ইনভলভমেন্ট, মনে করেন যে এই যে লেয়ার আছে 5-6টা, এই লেয়ারেও ইনফেকশন হয়েছে, এই লেয়ারেও হয়েছে, এই লেয়ারেও হয়েছে, এই লেয়ারেও হয়েছে। তখন এই যে মনে করেন স্কিন, এইটা মনে করেন আমার স্কিন লেয়ার, তখন এইখান থেকে একটা ট্র্যাক্ট হবে, 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 যার ফলে উপরে দেখা যাবে মাল্টিপল ওপেনিং এর একটা সাইনাস হয়েছে। এটা হচ্ছে কাহিনী। সো মাল্টিপ্ল্যানার ইনভলভমেন্ট হচ্ছে এখানে। একই সাথে এই যেই ডিসচার্জটা হবে, সেই ডিসচার্জটাতে হচ্ছে গ্রিটি ম্যাটেরিয়াল থাকবে। গ্রিটি ম্যাটেরিয়াল, কালার থাকবে ইয়েলো। এই ম্যাটেরিয়াল গুলো আসলে সালফার গ্র্যানিউল, তাহলে এখানে সালফার গ্র্যানিউল থাকে। এই কথাগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? সালফার গ্র্যানিউল, আজকে আবার ঝামেলা করতে যাবো। ওকে, তাহলে সালফার গ্র্যানিউল থাকে। সো বোঝা গেল যে এখানে সালফার গ্র্যানিউল থাকে। এটা ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট আসলে পেনিসিলিন দিয়ে ট্রিটমেন্ট করা যেতে পারে। লং টার্ম পেনিসিলিন দিতে হবে। এবং সবচেয়ে বেশি ট্রিটমেন্ট কি, বা একটা জায়গায় ইনফেকশন হলে, সাইনাস হলে কি ট্রিটমেন্ট বলেন তো? কি করা যায় ইনফেকশন হলে? সার্জিক্যালি কি করা যায়? কোন আইডিয়া? এক্সপ্লোরেশন। ইয়েস, ডিব্রাইভমেন্ট করতে হবে। আমার আসলে ডিব্রাইভমেন্ট করতে হবে, ঠিক আছে? মানে আমার একেবারে ডিব্রাইভমেন্ট বলতে হবে সিভিয়ার ডিব্রাইভমেন্ট, মানে যা আছে সব কেটে ফেলতে হবে, সিভিয়ার ডিব্রাইভমেন্ট করতে হবে। যদি ঠিকমতো ডিব্রাইভ না করা হয় তাহলে কিন্তু রিকারেন্স হবে। সো সিভিয়ার ডিব্রাইভমেন্ট করতে হয়। ইফ not enough debridement is done, then there will be recurrence. এটা মাথায় রাখতে হবে যে ডিব্রাইভমেন্ট ঠিকমতো না করা হলে সেখানে কিন্তু রিকারেন্স হবে। ওকে, ডিব্রাইভমেন্ট ঠিকমতো না করা হলে সেখানে কিন্তু রিকারেন্স হবে। তাহলে এই ব্যাপারটা বোঝা গেছে যে আমাদের অ্যাক্টিনোমাইকোসিসের ব্যাপারটা কি হচ্ছে এবং এখানে কেন কি হচ্ছে। আপনার তো ক্লিয়ার না এই ব্যাপারে? সাধারণত কোন অপারেশনের পর হয় অ্যাক্টিনোমাইকোসিস? অ্যাপেন্ডিসেক্টমি। অ্যাপেন্ডিসেক্টমি, কারেক্ট। আচ্ছা, এইবার আমরা আরো একটা ব্যাপার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ফ্যাট এম্বোলিজম। আমরা এতদিন পালমোনারি এম্বোলিজম পড়ছি, তাই না? ফ্যাট এম্বোলিজম জিনিসটা কি? তো এটা বলতে গেলে ওই যে আবার সেই কোনটা থ্রোম্বাস কোনটা এম্বোলিজম এই কথায় চলে আসে। এম্বোলিজম মানে এক জায়গার জিনিস আরেক জায়গায় চলে গেছে, সেটাকে এম্বোলিজম বলে। আর থ্রোম্বাস মানে একটা জায়গার জিনিস সেখানেই আছে, সেটা হচ্ছে থ্রোম্বাস, তাই তো? আমরা তো এই ব্যাপারটা ক্লিয়ার সবাই, না? এখন চিন্তা করেন যে ফ্যাট এম্বোলিজম কেন হতে পারে? ফ্যাট কোথায় আছে আমাদের? লং বোনের মধ্যে যে অস্থি মজ্জাটা আছে না, সেটাই কিন্তু ফ্যাট, তাই না? অ্যাকচুয়ালি ওই বোন ম্যারোটা অ্যাকচুয়ালি ফ্যাট। সো এই ফ্যাটটা যদি কোনো লং বোন ফ্র্যাকচার হয়, তাহলে আমি যদি একটা ফ্লো চার্ট করি যে যদি কোনো লং বোন ফ্র্যাকচার হলো, মনে করেন লং বোন ফ্র্যাকচার, তাহলে ওই ফ্যাটটা কিন্তু বোন ম্যারোটা বের হয়ে আসবে, হুইচ ইজ ফ্যাট। বোন ম্যারো, এটাকে আপনারা ফ্যাটও বলতে পারেন। এটা কিন্তু চলে আসবে ব্লাড ভেসেলে। ব্লাড ভেসেল মানে ভেইনের মধ্যে চলে যাবে, সেখান থেকে কিন্তু আলটিমেটলি লাঙে চলে যাবে, তাই না? ওই একই পদ্ধতি দিয়ে সেই ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে আলটিমেটলি রাইট অ্যাট্রিয়াম, সেখান থেকে কিন্তু লাঙে চলে যাবে। লাং থেকেও কিন্তু পালমোনারি আর্টারিতে যাবে। ব্যাপারটা হচ্ছে এটা যে আসলে লাংটা আসলে ভুল বলছি আমি, লাঙে যাওয়ার আগে তো পালমোনারি আর্টারি যাবে। সো ব্লাড ভেসেল, সেখান থেকে ও আসলে ইনফেরিয়র ভেনা কাভায় যাবে, সেখান থেকে ও আসলে পালমোনারি আর্টারিতে যাবে, তাই তো? পালমোনারি আর্টারিতে যাবে, তো পালমোনারি আর্টারি ব্লক করে দিবে। অনেকটা পালমোনারি এম্বোলিজমের মতোই ফ্যাট এম্বোলিজম হচ্ছে এখানে, হ্যাঁ? সো সে কিন্তু পালমোনারি আর্টারি ব্লক করবে।
ব্লক যখন করে দিল তখন আমার কি কি ফিচার হবে, তখন কিন্তু মনে করেন পালমোনারি আর্টারিতে ব্লাড যাচ্ছে না, তখন কিন্তু আমার ব্লাডটা কি অক্সিজেনেটেড হইতে পারবে? আর লাংয়ের মধ্যে তো ব্লাডই নাই, তাই না? অক্সিজেনেটেড হইতে পারবে? পারবে না। তাহলে তখন কিন্তু আমার সাইন সিমটম হবে কি? সাইন সিমটম হয়ে হচ্ছে সায়ানোসিস হবে, সায়ানোসিস হবে, ডিজনিয়া হবে, রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। তাহলে বোঝা গেল যে পালমোনারি এম্বোলিজমের মধ্যে একটা ইফেক্ট হয়েছে, কিন্তু এটা হয়েছে ফ্যাট দিয়ে, সেই জন্য এটার নাম হচ্ছে ফ্যাট এম্বোলিজম। তাহলে পালমোনারি এম্বোলিজমই কিন্তু হয়েছে ফ্যাট দিয়ে, যার কারণে এটার নাম ফ্যাট এম্বোলিজম। যখন হচ্ছে তখন সাইনোসিস, ডিজনিয়া, রেসপিরেটরি ডিস্ট্রেস এই সমস্যাগুলো হচ্ছে। আবার যেই ফ্যাটটা ছিল না, যেই ফ্যাটটা আমার ব্লাড ভেসেলের মধ্যে ঢুকছে, ফ্যাট ইজ হাইলি থ্রম্বোজেনিক। তাহলে ফ্যাট ইজ হাইলি থ্রম্বোজেনিক, থ্রম্বোজেনিক। থ্রম্বোজেনিক মানে কি? থ্রম্বোসিস করে। তাহলে সেই ফ্যাটটা যখন ব্লাডের মধ্যে ঢোকে তখন সিভিয়ার কোয়াগুলেশন হয়, সিভিয়ার কোয়াগুলেশন হয়। যেহেতু ফ্যাট হাইলি থ্রম্বোজেনিক, তাহলে কোয়াগুলেশনও হচ্ছে। কোয়াগুলেশন যখন বেশি হচ্ছে তখন ক্লটিং ফ্যাক্টরগুলো কি কমে যাচ্ছে না বেড়ে যাচ্ছে? কমে যাচ্ছে, তাই না? ক্লটিং ফ্যাক্টর কমে যাচ্ছে। তাহলে ক্লটিং ফ্যাক্টর কমে গেলে তার মানে কি? অনেকটা যে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশনের মতো একটা কাহিনী ঘটে যাচ্ছে। ক্লটিং ফ্যাক্টর যখন কমে গেল তখন কিন্তু বিভিন্ন জায়গায় আবার ব্লিডিং শুরু হলো। তখন কি হবে? যার ফলে স্কিন র্যাশ হবে, মানে স্কিনে পেটেচিয়াল হিমোরেজ হবে আর কি। স্কিন র্যাশ হবে, স্কিন র্যাশ, সাবকনজাংটিভাল হিমোরেজ হতে পারে। আমি এখানে লিখি, এখান থেকে স্কিন র্যাশ হবে, সাবকনজাংটিভাল হিমোরেজ হবে। আবার যদি ব্রেইনের মধ্যে কোয়াগুলেশন হয় সেখানে কিন্তু কনফিউশন হবে। যদি ব্রেইনে হয় তাহলে সেখানে কনফিউশন হবে, এজিটেশন হবে। হ্যাঁ, আবার যদি অনেক সময় রেটিনাতে হতে পারে, রেটিনাতে ইন্ট্রা আর্টারিয়াল ক্লট হতে পারে, ঠিক আছে? ইন্ট্রা আর্টারিয়াল ক্লট। তাহলে টোটাল ব্যাপারটা কি হলো আমি আরেকবার ছোট করে বলি। সেটা হচ্ছে একজনের মনে করেন লং বোন ফ্র্যাকচার হলো, ঠিক আছে? এমন একটা লং বোন, একটা ওপেন ফ্র্যাকচার হলো, সেই লং বোনের থেকে বোন ম্যারোটা চলে গেল ব্লাড ভেসেলের মধ্যে, ভেইনের মধ্যে। সে মনে করেন পায়ের লং বোনটা গেছে, সেখান থেকে ফিমোরাল ভেইনের মধ্যে গেছে বা পপলিটিয়াল ভেইনের মধ্যে গেছে, সেখান থেকে আলটিমেটলি উঠতে উঠতে এক্সটার্নাল আইলিয়া, কমন আইলিয়া, ইনফেরিয়র ভেনা কাভা দিয়ে রাইট হার্ট থেকে পালমোনারি আর্টারিতে যে সে আটকাইলো। তখন কি হলো? লাংয়ের মধ্যে আমার ভালো করে ব্লাড যাচ্ছে না, যার ফলে সাইনোসিস হবে, শ্বাসকষ্ট হবে। যেহেতু ব্লাড যাচ্ছে না, শ্বাসকষ্ট হয়ে চেষ্টা করবে বড় বড় শ্বাস নিয়ে সেই ব্লাডে অক্সিজেনেটেড করার, কিন্তু ব্লাডই তো যাচ্ছে না, কারণ পালমোনারি আর্টারি তো ব্লক হয়ে আছে, এবং রেসপিরেটরি ডিস্ট্রেস হবে। একই সাথে ওই ফ্যাটটা হাইলি থ্রম্বোজেনিক, মানে ওই ফ্যাটটা প্রচন্ড কোয়াগুলেট করার চেষ্টা করে ব্লাডের মধ্যে, যার ফলে বিভিন্ন জায়গায় ব্লাডের মধ্যে কোয়াগুলেশন হবে। একই সাথে যখন কোয়াগুলেশন হচ্ছে তখন ক্লটিং ফ্যাক্টরগুলো কমে যাচ্ছে। যখন ক্লটিং ফ্যাক্টরগুলো কমে যায় তখন কিন্তু এক্সেসিভ ব্লিডিং শুরু হচ্ছে আবার। তখন কিছু, যার কারণে স্কিন র্যাশ হচ্ছে, সাবকনজাংটিভাল হিমোরেজ হচ্ছে, ব্রেনের মধ্যে অনেক সময় ক্লট তৈরি করার জন্য কনফিউশন, এজিটেশন হচ্ছে, আর রেটিনার মধ্যে দেখা যাচ্ছে ইন্ট্রা আর্টারিয়াল বা রেটিনাল আর্টারিতে ক্লট পাওয়া যাচ্ছে। তাহলে এই টোটাল জিনিসগুলা, তাহলে যদি মনে করেন যে এমন একটা সিচুয়েশন দিল যে একজনের একটা রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হয়েছে, অ্যাক্সিডেন্ট হওয়ার পরে ওর হঠাৎ করে 4-5 দিন পরে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হলো, এবং দেখা গেল তার রেটিনাল হেমোরেজ হয়েছে অথবা সাবকনজাংটিভাল হেমোরেজ হয়েছে। তাহলে এটা কি হয়েছে সিচুয়েশনটা? এটা কি আসলে ফ্যাট এম্বোলিজম, কি হয়েছে? ফ্যাট এম্বোলিজম। ফ্যাট এম্বোলিজম, কারেক্ট। সো এটা 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 যেহেতু আমরা এটাই পড়তেছি এখন মনে হচ্ছে খুব ইজি, কিন্তু যখন পরীক্ষায় জন্য পড়বো তখন কিন্তু সবকিছু মাথায় থাকবে না, তখন কিন্তু দেখবেন যে মানে মনে পড়তেছে না বা বারবার ভুল হয়ে যাচ্ছে। সো ফ্যাট এম্বোলিজম জিনিসটা কিন্তু বুঝে রাখেন, কারণ এই জিনিসটা কিন্তু আমি নিজে আমার পরীক্ষার সময় বুঝতাম না, আমি সব উল্টাপাল্টা কিভাবে যে পড়ছিলাম আল্লাহ জানে, মুখস্থ করে রাখছিলাম করতেছে। আচ্ছা, এটা ম্যানেজমেন্ট কি? এটা ম্যানেজমেন্ট হচ্ছে সিমটোমেটিক। প্রথমে হচ্ছে বোন ফিক্সেশন করতে হবে, ঠিক আছে? বোন ফিক্সেশন, এটাতে খুবই ইম্পর্টেন্ট হচ্ছে ডিভিটি প্রোফাইল অ্যাক্সেস দিতে হবে, ডিভিটি প্রোফাইল অ্যাক্সেস। তাহলে মাথায় থাকবে যে ফ্যাট এম্বোলিজম হলেও আমরা জানি যে এটা হাইলি কোয়াগুলেটিভ,
মানে থ্রোম্বোফিলিক আর কি, এটা প্রচন্ড বেশি কোয়াগুলেশন তৈরি হয়, যার জন্য ফ্যাট এম্বোলিজম হলেই কিন্তু আমাকে হেপারিন টেপারিন দিয়ে একটা ডিভিটি প্রোফাইল্যাক্সিস দিতে হবে। এটা কিন্তু ইম্পর্টেন্ট, ডিভিটি প্রোফাইল্যাক্সিস দিতে হবে ফ্যাট এম্বোলিজম হলে, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর তাছাড়া আমি নর্মালি জেনারেল সাপোর্টিভ কেয়ার, মানে শ্বাসকষ্ট হচ্ছে অক্সিজেন দিব, সো জেনারেল সাপোর্টিভ কেয়ার দিতে হবে। তাহলে বোঝা গেল ফ্যাট এম্বোলিজমের ব্যাপারটা, জেনারেল সাপোজিভ কেয়ার। এখন ফ্যাট এম্বোলিজম যখন বললাম, এখানে কিন্তু একটা ডিসেমিনেটেড ইন্টারভাস্কুলার কোয়াগুলেশনের মতো একটা ফিচার ছিল। সো এইখানে কিন্তু আমি এখন শুরু করব ডিআইসি নিয়ে। তাহলে এখন আমরা ডিআইসি জিনিস একটু পড়ে ফেলি। ডিআইসি মানে হচ্ছে ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন। আচ্ছা, এটাতে যখন আসি তখন তার আগে আমরা একটা ছোট দুটো জিনিস একটু পড়ে ফেলি, সেটা হচ্ছে কোয়াগুলেশন ক্লটিং পাথওয়ে কি কি আছে। একটা হচ্ছে এক্সট্রিনসিক, একটা ইন্ট্রিনসিক, তাই না? ক্লটিং পাথওয়ে, ওকে, একটা এক্সট্রিনসিক পাথওয়ে, একটা ইন্ট্রিনসিক পাথওয়ে। কোনটা কি মনে আছে আপনাদের, বা কোনটা বড় বলেন তো, ইন্ট্রিনসিকটা নাকি এক্সট্রিনসিকটা? ইন্ট্রিনসিকটা ইন্ট্রিনসিকটা বড়। মেহেদি ভাই ইউ আর অ্যাবসলিউটলি রাইট, ইন্ট্রিনসিকটা বড়। এটা অনেক বড়, এটা একেবারে উপর থেকে তৈরি হয়েছে, এই যে ফ্যাক্টর 12, 11, 9 অনেকগুলো ফ্যাক্টর কাজে লাগে। আর ইন্ট্রিনসিক এক্সট্রিনসিকটা শুধু হয় ছোট একটা পাথওয়ে, এক্সট্রিনসিকটা শুরু হয়েছে ফ্যাক্টর 5 থেকে, তাই না? এটা হচ্ছে ব্যাপার, ফ্যাক্টর 7 থেকে মনে হয়। আচ্ছা, তো এখন এক্সট্রিনসিকের আর ইন্ট্রিনসিকে, তো আমরা একটা ছোট জিনিস আমরা জানি যে ইন্ট্রিনসিক পাথওয়েটা দেখতে হয় কি দিয়ে, এপিটিটি দিয়ে, তাই তো? এপিটিটি বাড়ে কমে, ইন্ট্রিনসিক যদি খারাপ হয় তাহলে এপিটিটি বেড়ে যায়। আর এক্সট্রিনসিকটা দেখা কি দিয়ে, প্রথম বিন টাইম দিয়ে, তাই তো? তো এই জিনিসটা আমরা একটু জেনে নিলাম। তো এখন ডিআইসিতে কাহিনীটা কি ঘটে, মনে করেন যে এক্সট্রিনসিক পাথওয়েটা আসলে অ্যাক্টিভেটেড হয় ইনিশিয়ালি। তো এক্সট্রিনসিক পাথওয়ের প্রথম একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে টিস্যু ফ্যাক্টর, তাই না? টিস্যু ফ্যাক্টর আমরা জানি যে এক্সটেন্সিভ পাথওয়ে, মনে করেন কোনো এক্সটার্নাল আঘাত বা কোনো কারণে কোনো এন্ডোথেলিয়াল ইনজুরি হলো, তখন কিন্তু টিস্যু ফ্যাক্টর রিলিজ হয়, যে টিস্যু ফ্যাক্টরটা আসলে একটা কোয়াগুলেশন ক্যাসকেড তৈরি ইনিশিয়েট করে, যেখান থেকে একটা কোয়াগুলেশন তৈরি হয়। এটা হচ্ছে এক্সটেন্সিভ পাথওয়ে দিয়ে। এখন মনে করেন যে অনেকগুলো জিনিস ট্রিগার করতে পারে এই টিস্যু ফ্যাক্টরটা রিলিজ হওয়ার জন্য। যেমন কি কি হতে পারে, একটা হচ্ছে যদি গ্রাম নেগেটিভ সেপসিস হয়, কি হয়, সেপসিস থেকে এন্ডোটক্সিন বের হয়, সেই এন্ডোটক্সিনটা কি করে, এন্ডোথেলিয়াল ইনজুরি করে, ওয়াইড স্প্রেড, সারা বডির বিভিন্ন জায়গায় এন্ডোথেলিয়াম ইনজুরি করে, যার জন্য সারা বডির বিভিন্ন জায়গায় একসাথে একটা কোয়াগুলেশন পাথওয়ে তৈরি হয়। এই যেই কোয়াগুলেশনটা কি করে, আলটিমেটলি বিভিন্ন জায়গায় ক্লট তৈরি করে। আর যখন বেশি ক্লট তৈরি করতেছে তখন কি হয় বলেন তো, যখন বেশি ক্লট তৈরি হয় তখন ক্লটিং ফ্যাক্টরগুলো কি হয়, কমে যায়। ক্লটিং ফ্যাক্টর কমে গেলে কি হবে, ব্লিডিং হবে এরপর। ব্লিডিং হবে। মানে এক মজার কাহিনী না, একটা প্রথমে ক্লটিং তৈরি হচ্ছে, আবার তারপরে ব্লিডিং তৈরি হচ্ছে। সো এটা হচ্ছে ডিআইসি এর মূল ব্যাপার। সো কি কি কারণে হতে পারে, গ্রাম নেগেটিভ সেপসিসের জন্য হতে পারে, স্নেক ভেনমের জন্য হতে পারে, অ্যামনিওটিক ফ্লুইড এম্বোলিজমের জন্য হতে পারে, সিভিয়ার বার্ন হলে হতে পারে, তাছাড়া প্যানক্রিয়াটাইটিসের জন্য হতে পারে, আরো অনেকগুলো কারণে হতে পারে। সো এইগুলো হচ্ছে কাহিনী। তো এইগুলো যদি হয় তাহলে কিন্তু ওই ইনিশিয়ালি ডিআইসির ইনিশিয়ালি কি হবে, ইনিশিয়ালি হবে ক্লটিং, লেটার কি হবে, ব্লিডিং। এটা হচ্ছে ডিআইসির কাহিনী। তাই ডিআইসি হয়েছে কিনা বুঝবো কেমনে, দুইটা কিছু কিছু জিনিস, যেমন ওর প্লাটেলেট কাউন্টটা কমে যাবে, রিডিউস প্লাটেলেট কাউন্ট, ওর কিন্তু ব্লিডিং টাইম, ক্লটিং টাইম সবই বেড়ে যাবে। মানে সবই, যেহেতু প্লাটেলেট কমে গেছে যার কারণে ব্লিডিং টাইমটা বেড়ে যাবে, আর ক্লটিং টাইম কোয়াগুলেশন ফ্যাক্টর তো গ্যাঞ্জাম হচ্ছেই, এবং ওর কিন্তু পিটি এপিটিটি দুইটাই বেড়ে যাবে। যদিও ইনিশিয়ালি এক্সটেন্সিভ দিয়ে শুরু হয়েছে, কিন্তু পরের দিকে কমন ফ্যাক্টরগুলো সব খেয়ে ফেলবে, যার ফলে পিটি এপিটিটি দুইটাই আসলে ওর বেড়ে যাবে। তাহলে পিটি এপিটিটি বাড়তেছে, ব্লিডিং টাইম ক্লটিং টাইম বাড়তেছে, প্লাটেলেট কাউন্টটা কমতেছে। একই সাথে ওর কি হবে, ফিব্রিনোজেন ডিগ্রেডেশন প্রোডাক্ট এটা আবার বাড়বে, তাই না? ও দেখা যাবে যে কোয়াগুলেশন আবার সেই ক্লটিংটাকে ভাঙার চেষ্টা করতেছে, যার ফলে ফিব্রিন ডিগ্রেডেশন প্রোডাক্ট বাড়বে। এই কাহিনীগুলো হবে একটা ডিআইসি তে।
তাহলে আমরা ডিআইসি ব্যাপারটা ক্লিয়ার, এই ব্যাপারগুলো সব আমাদের আগে থেকে জানা, আসলে খুব বেশি আসলে এটা দিয়ে বলা উচিত না। তো এবার আমরা পরের অংশটা হচ্ছে উন্ড হিলিং, ঠিক আছে? উন্ড হিলিং, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, আমার নিজের পরীক্ষাতে প্রশ্ন আসছিল উন্ড হিলিং থেকে। তো জাস্ট ফেজগুলো আমাদের জানা লাগবে, যে একটা উন্ড হইছে সেখানে কি কি ফেজ আছে হিলিং এর। সবার প্রথমে আছে হিমোস্ট্যাসিস, তাই না? হিমোস্ট্যাসিস, হিমোস্ট্যাসিসে কি হয় আপনাদের সবারই মনে আছে যে ট্রানজিয়েন্ট প্রথমে ভ্যাসোকনস্ট্রিকশন হয়, সেই ভ্যাসোকনস্ট্রিকশন হওয়ার পর সেখানে কি কি সেল থাকে, প্লাটিলেট প্ল্যাক তৈরি হয়, তাই না? প্লাটিলেট আসে এবং আরবিসি আসে, সেই আরবিসি এবং প্লাটিলেট, এরা প্লাটিলেট প্লাগের মধ্যে আরবিসি জমাট হয়ে মূলত হিমোস্ট্যাসিস তৈরি করে। এবং এটা টাইমিংটা কত? সেকেন্ডস টু মিনিট, সেকেন্ডস টু মিনিট, মানে একেবারে সাথে সাথে সেকেন্ডস টু মিনিট। ওকে, তারপরেটা হচ্ছে ইনফ্লামেশন। হিমোস্ট্যাসিস হওয়ার পর ইনফ্লামেশন হয়। ইনফ্লামেশনটা কিন্তু একটা সিস্টেম, যে সিস্টেমের মাধ্যমে ও হচ্ছে একটা হিলিং প্রসেস স্টার্ট করে। তাহলে বোঝা গেল যে হিলিং এরই কিন্তু একটা ইয়া হিসেবে ইনফ্লামেশন। কারণ আমরা জানি যে ইনফ্লামেশন হলে ইনিশিয়ালি নিউট্রোফিল আসে, তারপরে ম্যাক্রোফেজ আসে। আসলে এগুলো থেকে কিন্তু অনেক ফ্যাক্টর রিলিজ হয় যেগুলো আসলে হিলিং এ হেল্প করে, রিপেয়ারে হেল্প করে। তাহলে বোঝা গেছে যে ইনফ্লামেশন আসলে সেকেন্ড ফেজ। তো ইনফ্লামেশনের প্রথমে ইনিশিয়ালি অ্যাকুট ইনফ্লামেশনে কোন সেল আসে? নিউট্রোফিলস। নিউট্রোফিল, তাই না আপু? অ্যাকুট ইনফ্লামেশন নিউট্রোফিল আসে, তাই তো? সাথে সাথে আসে, ফার্স্ট ডেতেই নিউট্রোফিল চলে আসে। এই নিউট্রোফিলটা উইদিন 2 days রিপ্লেস বাই ম্যাক্রোফেজ। তাহলে এটা কিন্তু হচ্ছে ইনফ্লামেশন ফেজে, রিপ্লেস বাই ম্যাক্রোফেজ। তাহলে মাথায় রাখবেন, প্রথমে আসতেছে নিউট্রোফিল, সেই নিউট্রোফিলটা রিপ্লেস বাই ম্যাক্রোফেজ, এবং এট লাস্ট আসতেছে ফাইব্রোব্লাস্ট। ওকে, তাহলে ইনফ্লামেশন ফেজে কারা কারা আসতেছে? নিউট্রোফিল আসতেছে, তারপরে আসতেছে ম্যাক্রোফেজ, এবং তারপরে আসতেছে ফাইব্রোব্লাস্ট। ফাইব্রোব্লাস্টটা কেন আসতেছে? মূলত ফাইব্রাস টিস্যুগুলো তৈরি করার জন্য। যখন দেখা যায় যে নিউট্রোফিল এবং ম্যাক্রোফেজও পারতেছে না হিলিং করতে, তখন কিন্তু ফাইব্রোব্লাস্ট চলে আসে এবং ফাইব্রোসিস দিয়ে ওইটাকে রিপেয়ার করার চেষ্টা করে। তাহলে এইটার টাইম ফ্রেমটা কত? ডেইজ। ডেইজ হচ্ছে 0 to 2 days। ওকে, তাহলে 0 থেকে 2 দিন পর্যন্ত আসলে ইনফ্লামেশন ফেজটা থাকে। তারপরের ফেজটার নাম হচ্ছে রিজেনারেশন। আমি উপরে লিখি এখন। হ্যাঁ, তারপরের ফেজটা হচ্ছে রিজেনারেশন। তাহলে প্রথমে ছিল হিলিং, প্রথমে ছিল হচ্ছে হিমোস্ট্যাসিস, তারপরটা ছিল ইনফ্লামেশন, তারপরের ফেজের নাম হচ্ছে রিজেনারেশন। তাহলে হিমোস্ট্যাসিস করতেছে কারা কারা করতেছে? প্ল্যাটিলেট করতেছে এবং আরবিসি করতেছে, তাই না? আর তারপরটা হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন আমরা জানি যে প্রথমে ইনিশিয়ালি নিউট্রোফিল আসে, তারপরে হচ্ছে ম্যাক্রোফেজ আসতেছে এবং লাস্টে ফাইব্রোব্লাস্ট আসতেছে। এটা 0 to 2 days এর মধ্যে হচ্ছে। আর ইনিশিয়াল ফেজটা ছিল একেবারে মিনিটস টু একেবারে সেকেন্ডস টু মিনিটস ছিল। ওকে, আর তারপর হচ্ছে 3 নম্বরে হচ্ছে রিজেনারেশন ফেজ। রিজেনারেশন ফেজে কি আসতেছে দেখেন, রিজেনারেশন ফেজে হচ্ছে আমার ওই সেলগুলো তৈরি করা লাগবে, ব্লাড ভেসেলগুলো তৈরি করা লাগবে, যার ফলে ইনিশিয়ালি ফাইব্রোব্লাস্ট আসতেছে। রিজেনারেশনে ফাইব্রোব্লাস্ট কি তৈরি করবে? সেলের ম্যাট্রিক্স তৈরি করবে। ফাইব্রোব্লাস্ট তৈরি করবে ম্যাট্রিক্স। ওকে, এন্ডোথেলিয়াল সেল আসতেছে। এন্ডোথেলিয়াল সেল কি তৈরি করবে? ব্লাড ভেসেল, তাই তো? এন্ডোথেলিয়াল সেল তো ব্লাড ভেসেল তৈরি করে, এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর থেকে এন্ডোথেলিয়াল সেল আসবে, সেটা আর হচ্ছে ব্লাড ভেসেলস তৈরি করবে। আর ম্যাক্রোফেজ আসতেছে, ম্যাক্রোফেজ থেকে অনেকগুলো গ্রোথ ফ্যাক্টর বের হয়, তারা হচ্ছে অ্যাঞ্জিওজেনেসিস, তারপরে সেল এন্ডোথেলিয়াল সেল গ্রোথ অ্যাজ ওয়েল অ্যাজ এপিথেলিয়াল সেল, সবকিছুই হচ্ছে বের হইতে পারে ম্যাক্রোফেজ থেকে। তাহলে রিজেনারেশনের 3টা সেল, সেটা হচ্ছে ফাইব্রোব্লাস্ট, এন্ডোথেলিয়াল সেলস এবং ম্যাক্রোফেজ, এই 3 ধরনের সেল আছে। এবং এইটা সময় লাগে উইকস, তার মানে সপ্তাহ টাইপের সময় লাগে, সাধারণত 3 day to 3 week সময় লাগে এটার জন্য। ওকে, 3 day to 3 week সময় লাগে রিজেনারেশন ফেজে। আর 4 নাম্বারটা হচ্ছে রিমডেলিং। এটা লংগেস্ট ফেজ এবং এই সময় উন কন্ট্রাকশন হয়, মানে উনটা ছোট হয়ে আসে। আচ্ছা, উন কন্ট্রাকশন, যে কোনো কিছু কন্ট্রাকশন করার জন্য কি সেল লাগে? কে কন্ট্রাক্ট করে আমাদের শরীরে? মাসেল সেল, তাই তো? সো এখানে মনে রাখবেন যে এখানে আসে হচ্ছে মায়োফাইব্রোব্লাস্ট। মায়ো মানে মাসেল, ফাইব্রোব্লাস্ট, মায়োফাইব্রোব্লাস্ট। ওকে, তাহলে রিমডেলিং এর সেলকে মায়োফাইব্রোব্লাস্ট, এটা কিন্তু প্রশ্নে আসে। রিমডেলিং এর সেল হচ্ছে মায়োফাইব্রোব্লাস্ট এবং এটা টাইমটা হচ্ছে 6 week to 1 year। ওকে,
তাহলে বোঝা গেল কি যে আমার যেই স্টেজগুলো ছিল, প্রথমটা হচ্ছে হিমোস্ট্যাসিস, এইটা হচ্ছে সেকেন্ডস টু মিনিটসে হয়, ভ্যাসোকনস্ট্রিকশন হয়, একই সাথে প্লাটিলেট এবং আরবিসি মিলে হিমোস্ট্যাসিস করে। সেকেন্ডটার নাম ছিল হচ্ছে ইনফ্লামেশন। ইনফ্লামেশনে ইনিশিয়ালি তো আমি জানি যে নিউট্রোফিল আসে অ্যাকিউট, তারপর সেটা রিপ্লেসড বাই ম্যাক্রোফেজ এবং লাস্টে ফাইব্রোব্লাস্ট আসে। তারপরে হচ্ছে রিমডেলিং। রিমডেলিং হচ্ছে ওই জায়গাটাকে আমি যতটুকু পারি সেল আনবো, যতটুকু পারি ফাইব্রোব্লাস্ট আনবো। তো সেখানে কারা কারা থাকে? সেখানে হচ্ছে ইনিশিয়ালি ফাইব্রোব্লাস্ট থাকে যারা ম্যাট্রিক্স তৈরি করে, তারপরে এন্ডোথেলিয়াল সেল থাকে যারা ব্লাড ভেসেলস তৈরি করে, এবং ম্যাক্রোফেজ থাকে। এইটাতে সময় লাগে হচ্ছে 3 দিন থেকে 3 সপ্তাহ পর্যন্ত, এবং অ্যাট লিস্ট হচ্ছে এটা হচ্ছে রিজেনারেশন ফেজ। আর রিমডেলিং যে ফেজ 4 নাম্বারটা, সেটা হচ্ছে একটা লংগেস্ট ফেজ, এবং এটাতে কিন্তু উন কন্ট্রাকচার ডেভেলপ করে, এবং উন কন্ট্রাকশনের জন্য মাসল সেলস লাগবে। এটা মাথায় রাখবেন যে রিমডেলিং ফেজের যেই সেলটা আছে যে করে, তার নাম হচ্ছে মায়োফাইব্রোব্লাস্ট, মানে ফাইব্রোব্লাস্টের সাথে মাসেলটা যোগ হবে। তো রিজেনারেশনের পরে রিমডেলিং এর ক্ষেত্রে ইন কন্ট্রাকশন হয়ে, মনে করেন ইনিশিয়ালি এত বড় একটা উন ছিল, এবার রিমডেলিং করে সুন্দর করে একটা ছোট উন তৈরি করবে যাতে দেখতে ভালো লাগে। তো এটার জন্য মায়োফাইব্রোব্লাস্ট দরকার আমাদের, এবং এটা সবচেয়ে বেশি সময় লাগে, 6 সপ্তাহ থেকে 1 বছর পর্যন্ত সময় লাগতে পারে রিমডেলিং ফেজে। তাহলে কি কি আছে? হেমোস্ট্যাসিস, ইনফ্লামেশন, রিজেনারেশন, রিমডেলিং। ঠিক আছে, মাথায় থাকবে হেমোস্ট্যাসিস, ইনফ্লামেশন, রিজেনারেশন, রিমডেলিং। ওকে, এটা হচ্ছে উন্ড হিলিং এর স্টেজেস। আচ্ছা, এইবার আমরা একটু বই দেখব। আপনারা একটু দেখবেন, আপনারা পড়বেন, এগুলো আসলে সময়ই লাগবে না একেবারে। অ্যাট্রফি, মেটাপ্লাসিয়া, ডিসপ্লাসিয়া, সেল ডেথ নিয়ে আমরা, ম্যাক্রোফেজ নেক্রোসিস নিয়ে কথা বলছি, কি কি ধরনের নেক্রোসিস আছে এগুলো আমরা বলে ফেলছি, ক্যালসিফিকেশন কি কি ধরনের আছে এগুলো আমরা বলছি। অ্যাকিউট ইনফ্লামেশন কাকে বলে, এখানে যে ভ্যাসোডাইলেশন হয়, ভাস্কুলার পারমিবিলিটি বাড়ে, তো এই জিনিসগুলো আমরা পড়ছি। সিকুয়েলি গুলো আমরা দেখছি, রিজলিউশন হতে পারে, অর্গানাইজেশন, সাপোরেশন, প্রোগ্রেশন টু ক্রনিক ইনফ্লামেশন। সো এই জিনিসগুলো একটু দেখবেন আপনারা। নিউট্রোফিলের কাজের মধ্যে ফ্যাগোসাইটোসিস একটা কাজ, তো এইটা একটু দেখে নেবেন। ক্রনিক ইনফ্লামেশন কেন হয়, অ্যাকিউট ভার্সেস ক্রনিক ইনফ্লামেশন মধ্যে পার্থক্যগুলো আমরা বলছি অলরেডি। কি কি সেল আছে, ম্যাক্রোফেজ আছে, প্লাজমা সেল আছে, লিম্ফোসাইট আছে, সো এখানে নিউট্রোফিল আছে। তো এই জিনিসগুলো, এর মধ্যে আবার লাল জিনিসগুলো ইম্পর্টেন্ট। দেখেন এখানে আপু যেটা বলছিল যে অ্যাঞ্জিওজেনেসিস প্রিডমিনেন্ট, সো অ্যাঞ্জিওজেনেসিস ইজ এ চিফ ফিচার অফ ক্রনিক ইনফ্লামেশন, কিন্তু অ্যাকিউটে কিন্তু অ্যাঞ্জিওজেনেসিস হয় না। এটা নিয়ে কিন্তু প্রশ্ন আসছে বিভিন্ন সময়। গ্রানুলেশন টিস্যু নিয়ে আমরা কথা বলছি, গ্রানুলোমা নিয়ে আমরা কথা বলছি। তারপরে হচ্ছে জায়ান্ট সেল কাকে বলে, এটা আমরা বলে ফেলছি যে ম্যাক্রোফেজ গুলো মিলে জায়ান্ট সেল তৈরি করে। টিউবারকুলোসিস নিয়ে আমরা আলোচনা করছি অলরেডি। সেকেন্ডারি টিউবারকুলোসিস অ্যাপেক্সে হয়, এটা মাথায় রাখতে হবে। টাইপ 4 হাইপারসেনসিটিভিটি হয় টিউবারকুলোসিসে, এটা পেলাম। অ্যাক্টিনোমাইকোসিস নিয়েও কথা বলছি, অ্যাপেন্ডিসাইটিসের পরে হয় সাধারণত অনেক ক্ষেত্রে। মাল্টিপ্লেনার, এইগুলো মাথায় রাখবেন। ফ্যাট এম্বোলিজম নিয়ে খুব ক্লিয়ারলি আমরা এই সব জিনিসগুলো আলোচনা করে ফেলছি, যে কোন জায়গায় কি কেন হয়। এটা সাধারণত কিন্তু 72 ঘন্টা ফলোইং ইনজুরি, এটা একটা ইম্পর্টেন্ট লাইন মাথায় রাখেন। হ্যাঁ, 72 ঘন্টা ফলোইং ইনজুরি ফ্যাট নেক্রোসিস হতে পারে। বাকি জিনিসগুলো আমি বলে ফেলেছি, আপনারা একটু মিলাই নেবেন। সো ফেজেস অফ উন্ড হিলিং এই মাত্র আমরা শেষ করলাম। দেখেন, হেমোস্ট্যাসিস, ইনফ্লামেশন, রিজেনারেশন এন্ড রিমডেলিং, এই 4টা পার্ট আছে। তো রিমডেলিং এর সেল কিন্তু মায়োফাইব্রোব্লাস্ট, ইম্পর্টেন্ট লাইন। হ্যাঁ, রিজেনারেশনে কে কে ছিল মনে আছে? ফাইব্রোব্লাস্ট ছিল, এন্ডোথেলিয়াল সেল ছিল, ম্যাক্রোফেজ ছিল। এখানেও ম্যাক্রোফেজ ছিল, নিউট্রোফিল, ফাইব্রোব্লাস্ট। সো এই জিনিসগুলো আমরা বলছি। ডেজ এর মধ্যে আমরা বলেছিলাম এটা 0 to 2 ডে। উইকস এর মধ্যে বলেছিলাম 3 to 3 উইক, 3 ডে টু 3 উইক, 3 ডে টু 3 উইক, আর এটা ছিল 6 উইক টু 1 ইয়ার। সো এই জিনিসগুলো একটু মাথায় রাখেন। এবার আমরা হাইপার সেন্সিটিভিটিতে চলে আসি। হাইপার সেন্সিটিভিটিও একটা সহজ জিনিস, এটা আমরা জানি যে এক্সেসিভ ইমিউন রিঅ্যাকশন হয় আমাদের শরীরে। তো এখানে 4 ধরনের হাইপার সেন্সিটিভিটি আছে, টাইপ 1, 2, 3 and 4। সো টাইপ 1টা আমরা জানি অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন, এটা আইজিই মেডিয়েটেড, তাই তো? এটা সাধারণত কি হয়, মাস্ট সেলের উপর আইজিই হচ্ছে ট্রিগার করে থাকে, মাস্ট সেলের উপর আইজিই থাকে, এবং সাবসিকুয়েন্ট যখন, মানে প্রথমবার মনে করেন একটা এক্সপোজার হয়েছে আপনাকে, মনে করেন চিংড়ি মাছ খাইছেন, কারণ হচ্ছে চিংড়ি মাছের হাইপার সেন্সিটিভ হয়েছে, প্রথমবার যখন খাইছিল তখন কি হয়েছে, আইজিইটা ওই চিংড়ি মাছের সেলের এগেনস্টে তো একটা তৈরি হয়ে গেছে, যেটা আমাদের মাস্ট সেলের উপর বসে আছে। পরবর্তীবার যখন আবার চিংড়ি মাছটা খাবো, তখন কিন্তু ওই আইজিইটা ডিগ্রানুলেশন হয়ে যাবে, মাস্ট সেলটা ডিগ্রানুলেশন হয়ে হিস্টামিন বের হয়ে আসবে, যার ফলে হচ্ছে অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন হবে। তো এইটা হচ্ছে কাহিনী অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন হলে কি ওষুধ দিতে হয় মনে আছে আপনাদের? অ্যানাফাইল্যাকটিক হলে অ্যাড্রেনালিন, কিভাবে কিভাবে দিতে হয়? আইএম দিতে হবে। আইএম অ্যাড্রেনালিন দিতে হবে। One. ঠিক বলছেন ভাই। সরি, আসলে
শরীর খারাপ অনেক, আমি আসলে মাঝখানে কনসেন্ট্রেশন আমারই চলে যাচ্ছে, আমি সরি ফর দ্যাট। মনে হয় হচ্ছে আসলে ওয়েদার চেঞ্জ হয়েছে কিনা, আমি মনে হয় ব্যবসা অবস্থা চারিদিকে না একেবারে। আচ্ছা, এইবার হচ্ছে টাইপ 1টা তো আমরা জানি সবাই, না? টাইপ 2টা নিয়ে একটু ক্যাচাল হয় মাঝে মাঝে, বুঝি না আসলে এটা কি, ব্যাপারটা কি। সাইটোটক্সিক মূলত এটা কিন্তু অ্যান্টিবডি মেডিয়েটেড, ঠিক আছে? এটা দুই ভাবে হইতে পারে। মূলত সাইটোটক্সিক যদি বলছি, এটা মূলত অ্যান্টিবডি মেডিয়েটেড। অ্যান্টিবডি কারা কারা? আইজিজি এবং আইজিএম। সাধারণত এটা দুইটা উপায়ে কাজ করে, তাই না? একটা হচ্ছে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশনের মাধ্যমে কাজ করে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন। আরেকটা হচ্ছে এডিসিসি, তাই না? এডিসিসি, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি। অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি। তার মানে মূলত দেখা যায় যে আমার একটা অ্যান্টিজেন আমাদের শরীরে ঢুকছে, তো আইজিজি আইজিএমটা ওই অ্যান্টিজেনের এগেনস্টে একটা কমপ্লেক্স তৈরি করে, অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করে, তাই না? যখন কমপ্লেক্সটা তৈরি করলো তখন দুইটা উপায় হয়। একটা হচ্ছে ওই কমপ্লেক্সটা কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করে, মনে আছে ওই যে কমপ্লিমেন্ট 20টা প্রোটিন দিয়ে তৈরি কমপ্লিমেন্ট, তাই না? C20 পর্যন্ত আছে। সেই কমপ্লিমেন্টের মধ্যে লাস্টে একটা কমপ্লেক্স আছে যেটার নাম মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স, তাই না? MAC, তাই না? মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্স। তো এই মেমব্রেন অ্যাটাক কমপ্লেক্সটা ওই সেলটাকে ডিস্ট্রয় করে দেয়। এভাবে একটা হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন হইতে পারে, এটা হচ্ছে টাইপ 2। আর আরেকটা হচ্ছে সেই কমপ্লিমেন্টটা যখন অ্যান্টিজেন অ্যান্টিবডি একটা কমপ্লেক্স তৈরি করবে, অ্যান্টিজেন প্লাস এর সাথে অ্যান্টিজেনের কমপ্লেক্স, সেই কমপ্লেক্সটা সরাসরি ওই কমপ্লেক্সটাকে নিউট্রোফিল বা ম্যাক্রোফেজ এসে খেয়ে দেবে। এটা হচ্ছে অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেল মেডিয়েটেড সাইটোটক্সিসিটি। আসলে জানার দরকার নেই, জাস্ট আমি একটু মনে করাই দিলাম আর কি আপনাদেরকে। তো আর টাইপ 3 হচ্ছে ইমিউনো কমপ্লেক্স, মানে হচ্ছে ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সগুলো শরীরের মধ্যে ঘুরে বেড়াবে বিভিন্ন জায়গায়। মনে করেন একটা জায়গায় কমপ্লেক্স তৈরি হয়ে অ্যান্টিজেনের সাথে অ্যান্টিবডি, এখানে কিন্তু এক্সট্রা আবার আইজিএও আছে, তাহলে মাথায় রাখেন এটা আইজিএও হইতে পারে। সো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে এবং তারা কিন্তু ছড়ায় যাবে বিভিন্ন জায়গায়, হার্টে চলে যাবে, তারা কিডনির মধ্যে চলে যাবে, তারা লাংয়ের মধ্যে চলে যাবে, যায় বিভিন্ন অর্গানে বিভিন্ন ধরনের ইমিউন কমপ্লেক্স মিডিয়েটেড একটা হাইপারসেনসিটিভিটি রিঅ্যাকশন করে একটা ইমিউন কিছু ডিজিজ তৈরি করতে পারে। এটা হচ্ছে টাইপ 3। আর টাইপ 4 হচ্ছে সেল মেডিয়েটেড, এটা মূলত সেল মেডিয়েটেড, টি সেল মেডিয়েটেড এইটা। তাহলে এটা হচ্ছে টোটাল কাহিনী। যেমন হচ্ছে অ্যানাফাইল্যাকটিক, তো আমরা জানি যে অ্যানাফাইল্যাকটিক হচ্ছে অ্যাজমা, হে ফিভার, এগুলো টাইপ 1 এর মধ্যে। টাইপ 2 এর মধ্যে কি আছে? টাইপ 2 এর মধ্যে কিন্তু মূলত অ্যান্টিবডি মিডিয়েটেড, এখানে কিন্তু অটো ইমিউন যত রিঅ্যাকশন আছে, হিমোলাইটিক অ্যানিমিয়াটা আছে, তারপরে ইভেন ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন, এগুলো কিন্তু টাইপ 2, ঠিক আছে? তাহলে ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন এখানে আছে। পেমফিগাস ভালগারিস, গুডপাস্টার সিনড্রোম, এগুলোর নাম আসলে জানা দরকার নেই। তো অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়াটা মনে রাখেন, এটা বেশি ইম্পর্টেন্ট। টাইপ 3 ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড রিউমাটয়েড আর্থ্রাইটিস, এগুলো ছিল মনে হয়, সেরাম সিকনেস, এসএলই, এগুলো একটু মনে রাখেন আর কি, খুব দরকার নাই। আর টাইপ ডিলেইড হাইপারসেনসিটিভিটি, এটা হচ্ছে টাইপ 4, এবং টাইপ 4টা টি সেল মেডিয়েটেড, এবং এটাকে দেখেন কি কি আছে, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস আছে, আরেকটা আছে টিবি বা টিউবারকুলিন টেস্ট, আর হচ্ছে গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ। এই একটা ডিজিজের কথা, আসলে এটা খুব জানার দরকার নাই, এটা মনে রাখেন যে গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ, এটা হচ্ছে ডিলেই। তারপর আমি সবাইকে সাধারণত আমার ক্লাসে এই জিনিসটা বলি যে আপনাদের কারো আইডিয়া আছে গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ জিনিসটা আসলে কি? কেউ কি জানেন বা জানতে কি চান কিনা? তাহলে বলবো, নাহলে চলে যাবো। যে অর্গান ট্রান্সপ্লান্টেশনে যদি গ্রাফটা রিজেক্টেড হয়ে যায় তাহলে? ইয়েস আপু, আপনি খুবই ভালো বলছেন যে অর্গান ট্রান্সপ্লান্টেশন আসলে আপনার মানে ইনিশিয়ালি আপনার কথা ঠিক আছে, তারপর আমি জাস্ট একটু ভেঙে বুঝাই দিই এই ব্যাপারটা। হ্যাঁ, সেটা হচ্ছে মনে করেন আমরা যখন আমরা ব্লাড ট্রান্সফিউশনের জন্য, ক্রস ম্যাচিং এর জন্য আমরা ডোনারের কাছ থেকে ব্লাড নিই, রোগীর কাছ থেকে ব্লাড নিই না, আমরা রেসিপিয়েন্টের কি করি বলেন তো? রেসিপিয়েন্টের সেরাম নিই না? রেসিপিয়েন্টের ব্লাডটা নিয়ে যে নিবে তারটা কিন্তু সেন্ট্রিফিউজ করে সেরামটা বার করি, তাই না? এবং আমার যার রক্তটা দিব তার হচ্ছে ব্লাডটা নিই। তাহলে ব্লাডটা মনে করেন অ্যান্টিজেন এবং সেরামটা মনে করেন অ্যান্টিবডি। তার মানে আমরা সবসময় রেসিপিয়েন্টের অ্যান্টিবডির সাথে আমরা ডোনারের অ্যান্টিজেনটা চেক করি। ওকে, মাথা ঠান্ডা করে চিন্তা করেন যে আমরা কি করি, রেসিপিয়েন্টের অ্যান্টিবডি এবং ডোনারের অ্যান্টিজেন চেক করি। কারণ আমরা জানি কি, অ্যান্টিবডি কি মানুষের শরীরে আর্মি, তাই তো?
মানুষের শরীরে আর্মি হচ্ছে অ্যান্টিবডি। তাহলে আমার যে আর্মি আছে, আমার রেসিপিয়েন্টের বিশাল আর্মি বাহিনী, মনে করেন ব্লাড ট্রান্সফিউশনের কথাই চিন্তা করি, ওর ব্লাড আছে হচ্ছে 5 লিটার, ঠিক আছে, আর আমি এই ডোনারের থেকে আমি 300 ml ব্লাড নিব, তাহলে আমার এই 5 লিটারের যে বিশাল আর্মি বাহিনী আছে, সেই আর্মি বাহিনী এই ডোনারের অ্যান্টিজেনকে মেরে ফেলবে, এটাই আমার চিন্তা। এবং প্রত্যেকটা অর্গান ট্রান্সপ্লান্টের একই ব্যাপার, যে আমি চিন্তা করি যে আমার শরীরের অ্যান্টিবডি, মানে আমার রিসিপিয়েন্টের অ্যান্টিবডি ডোনারের অ্যান্টিজেনকে মেরে ডোনারকে রিজেক্ট করে লাথি দিয়ে বাইর করে দিবে। বুঝতে পারছেন ব্যাপারটা আপু? বুঝতে পারছেন এখন পর্যন্ত? হ্যাঁ, কিন্তু আরেকটা জিনিস আমরা কখনো চিন্তা করি না, সেটা হচ্ছে এই যে ডোনার ব্যাচেরা, ওই ডোনারের তো কিছু অ্যান্টিবডি আছে, তাই না? হ্যাঁ নাকি নাই? আছে, কিন্তু সেই অ্যান্টিবডিও তো আমার রিসিপিয়েন্টের অ্যান্টিজেনকে মারতে পারে, তাই না? রিসিপিয়েন্টের অ্যান্টিজেনকে অ্যান্টিবডি মারতে পারে না, কিন্তু সাধারণত পারে না, কারণ আমার রেসিপিয়েন্টের সাইজটা এতই বড় যে ওই অ্যান্টিবডি কিছুই করতে পারে না। কিন্তু ঝামেলাই হয়ে যায় যখন কেউ ইমিউনোসাপ্রেস থাকে। ওকে, ঝামেলা হয়ে যায় কখনো যদি কেউ ইমিউনোসাপ্রেস থাকে, তখন এই ডোনারের অ্যান্টিবডি লাথিয়ে রেসিপিয়েন্টকে বের করে দিতে পারে। উল্টা, বোঝা গেছে? মানে গ্রাফটি হোস্টকে মেরে ফেলতেছে, যেখানে উল্টাটা হয়, সাধারণত হয় যে আমার হোস্ট গ্রাফটকে মেরে ফেলে, গ্রাফট রিজেক্ট হয়ে যায়, তাই না? এখানে উল্টা হচ্ছে, পুরো গ্রাফটটা ঠিক আছে, হোস্ট মরে গেছে। বোঝা গেছে গ্রাফট হচ্ছে হোস্ট ডিজিজটা কি? সাধারণত ইমিউনো কম্প্রোমাইজ স্টেটে হয়। আর যেহেতু আমরা জানি যে আমরা যখন কিডনি ট্রান্সপ্লান্ট করি, তখন কিন্তু হিউজ অ্যামাউন্টে ইমিউনো সাপ্রেশন দিয়ে রাখা লাগে, তা না হলে কিন্তু আমার মানে আমার হোস্টটাই গ্রাফটকে ফেলে দেবে। কিন্তু বেশি ইমিউনো সাপ্রেস করতে যায় দেখা যায় গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ হয়ে যাচ্ছে অনেক সময়। এটা বেশি ইমিউনো সাপ্রেশন করলে এটার একটা কমপ্লিকেশন। তাহলে বোঝা গেছে আপু ব্যাপারটা গ্রাফট ভার্সেস হোস্ট ডিজিজ আসলে কি? এই মেহেদি ভাই বুঝতে পারছেন? বুঝতে পারছি। এটা তাহলে এটা হচ্ছে একটা টাইপ 4, এটা হচ্ছে আসল কাহিনী। আচ্ছা, ম্যালিগনেন্সি হিস্টোপ্যাথোলজি বলার কিছু নেই, আপনারা সবাই জানেন কোর্স ক্রোমাটিন থাকবে, বেসমেন্ট মেমব্রেন ইনভেস্ট হবে, অনেকগুলো মাইটোসিস থাকবে, নিউক্লিওপিওমরফিজম থাকবে। সো এটা নিয়ে আমি আসলে আলোচনা করলাম না। আমাদের দুইটা জিনিস জানা লাগবে, সেটা হচ্ছে হেটারোট্রপিয়া কাকে বলে এবং হামাটোমা কাকে বলে। আমি এখানে চলে আসতেছি আমার লেখার মাধ্যমে। দেখেন, হেটারোটোপিয়া আর হচ্ছে হামারটোমা। আমি বলবো, আপনারা আমাকে উদাহরণ দিবেন, ঠিক আছে, যে কোনটা কি। হেটারোটোপিয়া হচ্ছে অ্যাবনর্মাল জায়গায়, অ্যাবনর্মাল প্লেসে নর্মাল সেল। যেমন কি হতে পারে বলেন তো? এন্ডোমেট্রিওসিস। এন্ডোমেট্রিওসিস, আর ভেরি নাইস, এন্ডোমেট্রিওসিস হতে পারে। তারপরে আবার আরেকটা কি থাকে, যে অনেক সময় ওই গ্যাস্ট্রিক মিউকোসা থাকে মিকাস ডাইভার্টিকুলামে, তাই না? তো তার মানে এন্ডোমেট্রিওসিস, তার মানে এন্ডোমেট্রিয়াল টিস্যু, সে নরমাল টিস্যু কিন্তু নাকের মিউকোসাতে আছে। সো এটা একটা হেটারোটোপিয়া, ঠিক আছে, যেমন এন্ডোমেট্রিওসিস। আর হামাটোমাটা হচ্ছে ডিসঅর্গানাইজড টিস্যু, বাট ইন্ডিজেনাস। ওকে, তার মানে হচ্ছে মনে করেন যে লাংয়ের ভেতরে একটা টিউমার পাওয়া গেল, এই টিউমারটা দেখে আমি ক্যান্সার মনে করলাম, তারপর আমি সেখান থেকে বায়োপসি নিলাম, হিস্টোপ্যাথোলজি করে দেখলাম এখানে নিউমোসাইট আছে, এখানে আছে হচ্ছে মনে করেন নিউমোসাইট, হায়ালিন কার্টিলেজ, এখানে হায়ালিন কার্টিলেজ, নিউমোসাইট, ওকে, এপিথেলিয়াল সেল, হ্যাঁ, এগুলো আছে। সরি। তাহলে আপনি একটা জিনিস চিন্তা করেন যে লাংয়ের ভেতরে নিউমোসাইট থাকে, লাংয়ের ভেতরে যে ব্রঙ্কাসের ওখানে হায়ালিন কার্টিলেজ থাকে, তাহলে আমি কিন্তু অবাক হয়ে দেখলাম যে এখানে একটা টিউমার দেখা যাচ্ছে, কিন্তু এই টিউমারের মধ্যে তো লাংয়ে যা যা আছে তাই আছে, অন্য কিছু তো নাই। তাহলে এটার নাম কি হবে? এটা হবে হচ্ছে হামারটোমা, ঠিক আছে। হামারটোমা মানে মানে আমি যেই অর্গানটা, সেই অর্গানের টিস্যুই আছে, কিন্তু এমন ভাবে ডিসঅর্গানাইজ ভাবে আছে যে দেখে একটা টিউমারের মতো মনে হইতেছে। তাহলে বোঝা গেছে হামারটোমা ব্যাপারটা কি।
তার মানে এটা কিন্তু বিনাইন একটা কন্ডিশন, তাই না? হামাটোমা তাহলে ডিসঅর্গানাইজড একটা টিস্যু কিন্তু ইন্ডিজিনাস টু দ্যাট প্লেস, এটা হচ্ছে হামাটোমা। এই শাহিনা আপু বুঝতে পারছেন? জি। ওকে, সো এই জিনিসটা কিন্তু আমাদের আসে। তো তাহলে মাথায় রাখবেন যে সো এই সবচেয়ে বেশি হামাটোমা কোথায় হয়? এটা হচ্ছে লাংয়ে হয়। লাংয়ে হচ্ছে সবচেয়ে বেশি হামাটোমা হতে পারে। সো অধিকাংশ ক্ষেত্রেই হামাটোমা যে লাং নিয়ে আমাদের প্রশ্ন চলে আসে। এবার দেখেন এই জিনিসটা কিন্তু খুব লাগবে যে কোয়াগুলেশনে যে হেপারিন কোন কোন কোয়াগুলেশন ফ্যাক্টর গুলোকে নষ্ট করে, এগুলো একটু মুখস্থ করতে হবে ঠাটা। এদিকে প্রশ্ন আসে ওয়ারফারিন কাকে কাকে সাধারণত নষ্ট করে। তো ওয়ারফারিন আসলে মূলত ওয়ারফারিন হচ্ছে ভিটামিন কে কে আসলে কে ডিপেন্ডেন্ট যেই ক্লটিং ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে, যেমন 2, 7, 9, 10 এগুলো হচ্ছে ভিটামিন কে ডিপেন্ডেন্ট ক্লটিং ফ্যাক্টর। মূলত ওয়ারফারিন কিন্তু ভিটামিন কে কে ইনঅ্যাক্টিভেশন করার মাধ্যমে কাজ করে। সো ওয়ারফারিনটা আপনারা পারবেন, সেটা ভিটামিন কে ডিপেন্ডেন্ট যে ক্লটিং ফ্যাক্টর গুলো আছে সেগুলোকে ও হচ্ছে এফেক্ট করে। ডিআইসি তে কিন্তু অলমোস্ট সব ফ্যাক্টর 1, 2, 5, 8, 11। তো এই জিনিসগুলো একটু মনে রাখা লাগবে। লিভার ডিজিজে কারা কারা যাচ্ছে এই নামগুলো একটু মনে রাখা লাগবে আমাদের। হ্যাঁ, তো আবার এখানেও দেখেন যে কোন কোন ক্লটিং টেস্টে কি আসবে, যেমন হিমোফিলিয়াতে যে ফ্যাক্টর 8 অথবা ফ্যাক্টর 9, তো ফ্যাক্টর 8 ফ্যাক্টর 9 এগুলো কি, এগুলো কিন্তু ইন্ট্রিনসিক ফ্যাক্টর, তাই না? তাহলে ইন্ট্রিনসিক ফ্যাক্টরের ক্ষেত্রে কিন্তু এপিটিটিটা হচ্ছে আমার বাড়বে। সো তাই হচ্ছে আবার ভন উইলবেন্ড এটাও কিন্তু হিমোফিলিয়ার সাথে সাথেই যুক্ত। সো এটাতেও কিন্তু ওই যে এপিটিটি বাড়বে সম্ভবত ফ্যাক্টর 8, ভন উইলবেন্ড ফ্যাক্টর 8টা ইফেক্টেড হয়। আর ভিটামিন কে হচ্ছে 2, 7, 9, 10, তাহলে আলটিমেটলি দুইটাই বাড়বে, তাই না? কারণ ফ্যাক্টর 2 এগুলো কিন্তু একেবারে কমন ফ্যাক্টরস। তো এই জিনিসগুলো নিশ্চয়ই আপনাদের ফিজিওলজিতে পড়ানো হয়েছে, এই জন্য আমি এগুলোতে গেলাম না। তো আপনারা তো এগুলো জানেন, তাই না? এগুলোতে বুঝতে কোনো সমস্যা আছে কারণ এই যে এই জায়গাটা নাই। ব্লাড ট্রান্সফিউশন রিঅ্যাকশন সাধারণত 24 ঘন্টার মধ্যে হয়। এটা একটা কোন ধরনের হাইপারসেনসিটিভিটি? টাইপ 2 হাইপারসেনসিটিভিটি। কি হয়? ইমিউন মেডিয়েটেড এবং নন ইমিউন মেডিয়েটেড কিছু রিঅ্যাকশন আছে। যেমন ইমিউন মেডিয়েটেড জ্বর আসতে পারে, অ্যালুমিনাইজেশন হয়ে যেতে পারে, তারপরে থ্রোম্বোসাইটোপেনিয়া হয়। থ্রোম্বোসাইটগুলো আসলে ইমিউনোলজিক্যাল কারণে নষ্ট হয়ে যায়, যার জন্য থ্রোম্বোসাইটোপেনিয়া হয়। সো এটা হচ্ছে কাহিনী। গ্রাফট ভার্সাস হোস্ট ডিজিজ এখানেও হতে পারে যদি পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজ থাকে। আর নন ইমিউন যেমন হাইপোক্যালসেমিয়া হতে পারে। আমরা জানি যে যেহেতু ক্যালসিয়াম সাইট্রেট ওই যে হলো সাইট্রেট ইউজ করে না, সাইট্রেট ইউজ করলে হচ্ছে ওইটা হচ্ছে ক্যালসিয়ামকে চিলেট করে। আমরা জানি খুব বেশি যদি ট্রান্সফিউজ করি তাহলে হাইপোক্যালসেমিয়া হয়। একইভাবে হাইপারক্যালেমিয়া হয় যদি ওই যদি বেশি পুরানো রক্ত দেওয়া হয় ওই আরবিসি থেকে লাইসিস হয়ে পটাশিয়াম বের হয়ে যায়, তো তখন হাইপারক্যালেমিয়া হয়। তো এইগুলো আপনারা পারবেন আসলে, এগুলো আমি খুব একটা এগুলো যাচ্ছি না। ডিআইসি আমরা পড়ছি, ওকে। ফিব্রিন ইন্ডিকেশন প্রোডাক্ট কিন্তু বাড়ে। তো এখানে আমরা কোথায় কি দিতে হয়, এগুলা কোথায় কি রাইজ করে, এটা নিয়ে আমরা আগে আলোচনা করলাম। ডিআইসি কি কি কারণে হইতে পারে এটা আপনারা পারবেন। এবার থাইমাস নিয়ে একটু ছোট করে বলি একটা কথা, যে থাইমাসটা আসলে কে? থাইমাসটা হচ্ছে আমাদের টি সেলের আতুরঘর, তাই না? থাইমাসটা হচ্ছে আমাদের, যেহেতু টি দিয়ে শুরু, মনে করবেন এটা হচ্ছে হোম অফ টি সেল। মাথায় রাখেন, ইট ইজ দ্য হোম অফ টি সেল। টি সেলগুলো কিন্তু থাইমাসে তৈরি হয়। তাহলে থাইমাসের দেখতে কেমন? এরকম একটা থাইমাসের মধ্যে অনেকগুলো লোব আছে। লোবের মধ্যে এই ফুটাগুলো হচ্ছে মেডুলা এবং বাইরের অংশগুলো কর্টেক্স। মেডুলা এবং কর্টেক্স। এই কর্টেক্সে থাকে কি? কর্টেক্সে থাকে টি সেল। এবং টি সেলগুলো কি কি থাকে? সেলফ এবং নন সেলফ টি সেল থাকে। সেলফ, নন সেলফ। সেলফ টি সেল মানে কি? আমাদের শরীরে যেই টি সেল গুলা হচ্ছে, আমাদের শরীরে যে সেলগুলো আছে ওইটার এগেনস্টে যে টি সেলগুলো, মানে আমাদের শরীরের সেলকে ও কিছু বলবে না। সেলফ টি সেল হচ্ছে তারাই যেই টি সেলগুলো আমাদের শরীরে যে অ্যান্টিজেন গুলো আছে সেই অ্যান্টিজেন, মানে আমাদের হার্ট, আমাদের লিভার, এগুলোর এগেনস্টে কোনো চুপ থাকবে। কিন্তু নন সেলফ হচ্ছে কারা? সেটা হচ্ছে আমাদের নিজের কোষকে নিজেকে চেনে না। যেমন মনে করেন যেখানে ব্লাড ব্রেন ব্যারিয়ার, ব্লাড টেস্টিস ব্যারিয়ার যেখানে আছে, সেখানে ওই টেস্টিকুলার যে স্পার্মগুলো আছে সেই স্পার্মগুলো কখনোই ব্লাডের সংস্পর্শে আসে নাই, যার জন্য ওর এগেনস্টে কিন্তু আমার কোনো সেলফ টি সেল তৈরি হয় নাই। যার কারণে অনেক সময় কিন্তু যখন ব্লাড টেস্টিস ব্যারিয়ারটা নষ্ট হয়ে যায়, যেমন টেস্টিকুলার টর্শনের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে ইনজুরির ক্ষেত্রে, অনেক সময় টেস্টিকুলার ইনজুরিতেও অনেক সময় এটা ব্যারিয়ারটা ভেঙে যায়, তখন কিন্তু স্পার্ম অ্যান্টিবডি তৈরি হয়ে যায়। ওই টি সেলটা অ্যান্টিবডি তৈরি করে ফেলে আমাদের শরীরে স্পার্মের এগেনস্টে, তখন কিন্তু তার একেবারে ইনফার্টিলিটি ডেভেলপ করে। সো এই ব্যাপারটা জাস্ট বলার জন্য বললাম যে এখানে টি সেল থাকে মূলত। আর যেই মেডুলাতে কি থাকে?
মেডুলাতে এপিথেলিয়াল সেল থাকে। এই এপিথেলিয়াল সেলের নাম হচ্ছে হ্যাসেলস কর্পাসেল। হ্যাসেলস কর্পাসেল। তো এই থাইমাসটা কিন্তু আলটিমেটলি বড় হলে ইনভলিউশন হয়ে যায়, যখন টি সেল তৈরি হয়ে যায় সব ধরনের, তখন এটা কিন্তু ইনভলিউশন হয়ে যায়, এটা থাকে না। আর থাইমাসের কোথা থেকে থাইমাস তৈরি হয়, এটা হচ্ছে থার্ড অ্যান্ড ফোর্থ ফ্যারেঞ্জিয়াল পাউচ থেকে থাইমাস তৈরি হয়। এটাই মোটামুটি থাইমাস নিয়ে আমাদের কথাবার্তা। এবার হচ্ছে লিম্ফ্যাডিনোপ্যাথির কিছু কিছু কজ, এই কজগুলো আপনারা একটু দেখবেন, মোটামুটি খুব যে মানে দেখে রাখলেই হবে এটা বুঝতে পারছেন, লাল দাগ নাই খুব বেশি আসে তা না, কিন্তু এইটা খুব ইম্পর্টেন্ট। প্যারায়োটিক লিম্ফ্যাডিনোপ্যাথির কজ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। কেন হয়? মূলত কিন্তু টেস্টিস ওভারি গুলো, টেস্টিস ওভারি এদের ব্লাড সাপ্লাই কারা দেয়, এটা তো বুঝতেই পারতেছেন কেন প্যারায়োটিক লিম্ফ নোডে যাচ্ছে এরা, কারণ টেস্টিকুলার বা ইউটেরাইন যে আর্টারি সেইগুলা বা গোনাডাল ভেসেল যেগুলা ওভারিয়ান বা টেস্টিকুলার আর্টারি, সেটা ড্রেন করে কোথায়? সরাসরি ওরা কিন্তু ইনফেরিয়র ভেনা কাভাতে ড্রেন করে। ভেইনটা মূলত ইনফেরিয়র ভেনা কাভায় ড্রেন করে, আর লেফট সাইডটা তো রেনাল ভেনে ড্রেন করে। সো আলটিমেটলি ওরা কিন্তু অ্যাওটার পাশ দিয়ে যায়, আর যেই ভেনগুলো অ্যাওটার পাশ দিয়ে যায় তখন প্যারায়োটিক লিম্ফ নোডগুলো সেখানে কিন্তু ফলে। এটা আসলে হিসাব সোজা আমরা জানি। সো প্যারায়োটিক, টেস্টিস, ওভারি, ইউটেরাস, এগুলো হচ্ছে প্যারায়োটিক লিম্ফ নোডে যায়। অনেকবার প্রশ্ন আসছে প্যারায়োটিক লিম্ফ নোডে কারা যায়, আপনারা যখন রিকল সলভ করবেন তখন দেখবেন যে এগুলো হাজার হাজার পাচ্ছেন। তো তার মধ্যে লিম্ফোমার মধ্যে হজকিন এবং নন হজকিন লিম্ফোমা, এই দুটো আমাদের গুরুত্বপূর্ণ। একটা জিনিস মনে রাখবেন, হজকিন লিম্ফোমা কিন্তু ভালো আর নন হজকিন লিম্ফোমা খারাপ। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই লিম্ফোমার ক্ষেত্রে সবসময় আমরা দেখি যে ভালো জিনিসটাই মানুষের বেশি হয় ক্যান্সারের ক্ষেত্রে, কিন্তু এটার ক্ষেত্রে কিন্তু নন হজকিন লিম্ফোমা বেশি হয়, এবং নন হজকিন লিম্ফোমা কিন্তু 60 to 70 ইয়ারে বেশি হয়, আর এটা হচ্ছে 30 to 40। তাহলে কম কম বয়সে নন হজকিন লিম্ফোমা হয়, হজকিন লিম্ফোমা হয়, এবং নন হজকিন লিম্ফোমা বেশি বয়সে হয়। এটুকু জিনিস একটু জানলাম। আর তাছাড়া এই লিম্ফোমাতে কি হয় যে আমরা জানি যে ফিভার থাকে, তারপরে হচ্ছে এই যে ডিজনিয়া, হিমোক্রাইসিস এগুলো থাকে। এই জিনিসগুলো, এই যে পেল স্টেন ফিভার, এই মানে কি? পেল স্টেন ফিভার মানে হচ্ছে এমন ধরনের ফিভার, হাই গ্রেড ফিভার, গা কাঁপায়, কয়েকদিন থাকবে আবার কমে যাবে আবার থাকবে, একটা সাইক্লিক্যাল ফিভার, এটাকে পেল স্টেন ফিভার বলতেছে। তো হজকিন লিম্ফোমাতে এটা হয়। একটা স্টেজিং আছে, অ্যান আরবর স্টেজিং আছে, এই স্টেজিংটা একটু জেনে নিয়ে স্টেজ 1 2 3 4 পড়ে নিলেই হবে, খুব বেশি না, একটু জাস্ট আইডিয়া রাখলেই হবে। সাবটাইপ 4 রকমের আছে আমরা জানি, নোডুলার স্ক্লেরোজিং, মিক্স সেলুলারিটি। একটা জিনিস মনে রাখবেন, মিক্স সেলুলারিটি এইটা হচ্ছে এপস্টেইন বায়োর ভাইরাস সাথে কানেক্টেড, ঠিক আছে, মিক্স সেলুলারিটিটা। আর নোডুলার স্ক্লেরোজিং এটা হচ্ছে সবচেয়ে ভালো, আর লিম্ফোসাইট ডিপ্লেটেড এটা হচ্ছে সবচেয়ে খারাপ, ঠিক আছে। নোডুলার স্ক্লেরোজিংটা সবচেয়ে ভালো, লিম্ফোসাইট ডিপ্লেটিংটা সবচেয়ে খারাপ, এবং মিক্স সেলুলারিটি এটা হচ্ছে এপস্টেইন বায়োর ভাইরাসের সাথে সংযুক্ত, মানে এপস্টেইন বায়োর ভাইরাসের রিলেটেড। অনেকে এপস্টেইন বায়োর ভাইরাসে আক্রান্ত হলে তার মিক্স সেলুলারিটি হজকিন লিম্ফোমা হতে পারে। আর ওভারঅল হজকিন লিম্ফোমাই ভালো নন হজকিনের থেকে। এই যে এখানে লেখা আছে এপস্টেইন বায়োর ভাইরাস যদি হয় তাহলে সেটা হচ্ছে মিক্স সেলুলারিটি লিম্ফোমা হতে পারে। প্রগনোসিসের ক্ষেত্রে নোডুলার স্ক্লেরোজিংটা হচ্ছে সবচেয়ে ভালো, এবং লিম্ফোসাইট ডিপ্লেটেড সবচেয়ে খারাপ। মনে রাখবেন লিম্ফোসাইট ডিপ্লেটেডটা সবচেয়ে খারাপ, তার মানে লিম্ফোসাইটটা কমে যাচ্ছে যেখানে, তখন তো ওই রোগীটা বেশি খারাপ অবস্থা হবে, তাই না? ওর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে। এভাবে মনে রাখবেন যে লিম্ফোসাইট ডিপ্লেটেড, যেহেতু ওর রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে, এটা হচ্ছে সবচেয়ে প্রগনোসিস খারাপ। আর নোডুলার স্ক্লেরোজিং এটা হচ্ছে ভালো আর কি। তো টিউমার গ্রেডিং আর স্টেজিং নিয়ে আসলে কথাবার্তা খুব বেশি বলার নাই, এগুলো আমরা সবাই জানি যে কাকে কি বলে। তো টিউমার গ্রেডিংটা কাকে বলে? এইটা মূলত দুইটা জিনিসের উপর ডিপেন্ড করে টিউমার গ্রেডিং, তাই না? একটা হচ্ছে অ্যানাপ্লাসিয়া, আরেকটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, তাই তো? আচ্ছা, ডিফারেন্সিয়েশন কাকে বলে, অ্যানাপ্লাসিয়া কাকে বলে? ডিফারেন্সিয়েশন হচ্ছে নরমাল সেলের সাথে ওই ক্যান্সার সেলের কতটা রিজেম্বলেন্স আছে, মানে কতটা সিমিলার দেখতে। আর অ্যানাপ্লাসিয়া হচ্ছে নরমাল সেলের সাথে ও কতটা ডিসিমিলার। তার মানে আমি যদি বলি যে একটা সেলের ডিফারেন্সিয়েশন ভালো, তার মানে কি বলেন তো? ডিফারেন্সিয়েশন ভালো মানে কি আমাকে একটু বুঝাই বলেন তো। মানে ভালো ক্যান্সার। ভালো। আর যদি বলে যে এটা অনেক বেশি অ্যানাপ্লাস্টিক, তাহলে কি মনে হবে? তাহলে ওটা খারাপ। খারাপ। তার মানে ডিফারেন্সিয়েশন হচ্ছে ভালো। ডিফারেন্সিয়েশনের পার্সেন্টেজ যত বাড়বে তত সে নরমাল সেলের কাছাকাছি। সো ডিফারেন্সিয়েশনের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু 4 ভাগে ভাগ করতে পারি না একটা ক্যান্সারকে। সেটা হচ্ছে গ্রেড 1 2 3 4। 1 হচ্ছে
মোর দেন 75% ডিফারেন্সিয়েটেড, 2 হচ্ছে 75 to 50%, 3 হচ্ছে 50 to 25%, আর 4 হচ্ছে লেস দেন 25%। এইভাবে কিন্তু আমরা একটা ডিফারেন্সিয়েশন করতে পারি। আর মূলত গ্রেডিংটা করতে হচ্ছে হিস্টোপ্যাথোলজি করে, তাই তো? এই জিনিসগুলো আমরা একটা বেসিক জিনিসগুলো জেনে রাখবো। আর স্টেজিংটা করতে হয় কিভাবে? স্টেজিংটা করতে হয় হচ্ছে সাধারণত টিএনএম। এই স্টেজ কেমনে করে? স্টেজ করে টিএনএম দিয়ে, তাই না? টিউমার নোড মেটাস্টাসিস দিয়ে। তার মানে এটা করার জন্য কিন্তু আমাকে হিস্টোপ্যাথোলজি করা লাগতেছে না, এটার জন্য আমাকে সিটি স্ক্যান করা লাগবে, সিটি স্ক্যান অথবা আদার ইমেজিং করা লাগবে, তাই না? তা নাহলে আমরা বুঝতে পারবো না স্টেজিংটা। ওকে, টিউমার মার্কার, এটা আমরা সবাই জানি যে একটা কেমিক্যাল জিনিস যেটা হচ্ছে টিউমারের সাথে বাড়ে। যেমন এই নামগুলো জানা লাগবে, 125 ওভারিয়ান, CA99 প্যানক্রিয়াটিক পেস্ট। আসলে এটা বলার কিছু নাই, একটু দেখে নিবেন। আমি অঙ্কোজিন আর প্রোটো অঙ্কোজিন নিয়ে দুটো কথা একটু বলি। সাধারণত দেখেন, আমাদের শরীরে এই ক্যান্সার প্রিভেনশনের জন্য দুই ধরনের জিন আছে। একটা নাম প্রোটো অঙ্কোজিন, আর একটা নাম টিউমার সাপ্রেসর জিন। ঠিক আছে? একটা নাম প্রোটো অঙ্কোজিন এবং একটা টিউমার সাপ্রেসর জিন। প্রোটো অঙ্কোজিনের কাজ কি জানেন? সেটা হচ্ছে সেলের ডিভিশনটাকে মেনটেন করে, হচ্ছে সেল ডিভাইড করে, হেল্পস ইন সেল ডিভিশন। আচ্ছা, আর টিউমার সাপ্রেসর জিনের কাজ, যখন কোনো সেল ডিভিশন করতে করতে একটু মিউটেশন হয়ে যায়, তখন সে দুইটা কাজ করে। সে করতে পারে একটা মিউটেশন সেলকে রিপেয়ার করতে পারে, অথবা মিউটেশন সেলকে সে মেরে ফেলতে পারে, কিল দা সেল বাই অ্যাপোপ্টোসিস। বা অ্যাপোপ্টোসিস একটা পাথরে দিয়ে অ্যাপোপ্টোসিস করে সে সেই মিউটেটেড সেলটাকে মেরে ফেলতে পারে। তাহলে বোঝা যাচ্ছে টিউমার সাপ্রেসর জিনটা মানে ওই প্রোটো অঙ্কোজিন তো সেলকে ডিভিশন করতেছে, সে সিগন্যাল দিচ্ছে সেল ডিভাইড হচ্ছে। হয়তো কিছু কিছু সেল যখন ডিরেইলড হয়ে যাচ্ছে, তাকে টিউমার সাপ্রেসর জিনটা হচ্ছে রিপেয়ার করে ফেলতেছে, অথবা না পারলে মেরে ফেলতেছে। এখন এই প্রোটো অঙ্কোজিনটা কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু কার্সিনোজেন, যেমন ইউভি লাইট হইতে পারে, এক্সরে রেডিয়েশন বা রেডিয়েশন হইতে পারে, অনেক সময় কিছু অঙ্কোজিন ভাইরাস থাকে, তাই না? এই অঙ্কোজেনিক ভাইরাস থাকে, এদের আক্রান্তে প্রোটো অঙ্কোজিনটা মিউটেটেড হয়ে যায়। প্রোটো অঙ্কোজিনটা যখন মিউটেশন হয়, তখন তার নাম হয়ে যায় অঙ্কোজিন। বোঝা গেছে অঙ্কোজিন কি? অঙ্কোজিন কিন্তু আমাদের শরীরে থাকে না, প্রোটো অঙ্কোজিন থাকে, ওটা মিউটেশন। অঙ্কোজিন তখন এমন একটা সিগন্যাল দেয়, যে সিগন্যালে আসলে এই সেল ডিভিশনটা অ্যাবনর্মাল হয়, তখন অ্যাবনর্মাল সেল ডিভিশন হয়। অ্যাবনর্মাল সেল ডিভিশনে এমনই যে টিউমার সাপ্রেসর জিনও ওটাকে সাপ্রেস করতে পারে না, যার ফলে একটা ক্যান্সার হয়ে যায়। এটা হচ্ছে কাহিনী অঙ্কোজিনের। তাহলে কোন কোন কিভাবে মানুষের ক্যান্সার হতে পারে? দুইটা হবে। একটা হচ্ছে প্রোটো অঙ্কোজিনের মিউটেশন হতে পারে, হয়ে অঙ্কোজিন তৈরি হতে পারে, অথবা টিউমার সাপ্রেসর জিনের মিউটেশন হয়ে টিউমার সাপ্রেসর জিন কাজ করতে পারতেছে না। তাহলে টিউমার সাপ্রেসর জিন কি কি আছে আমাদের শরীরে? আমরা খুব ইম্পর্টেন্ট, যেমন P53, খুব পড়ি এটা। P53 একটা টিউমার সাপ্রেসর জিন। তাছাড়া BRCA, এটা একটা টিউমার সাপ্রেসর জিন। আর প্রোটো অঙ্কোজিন বা অঙ্কোজিন কি কি আছে? যেমন RET নামে একটা অঙ্কোজিন আছে আমাদের শরীরে, MYC নামে একটা আছে। সো এরকম বেশ কিছু অঙ্কোজিন আছে, এগুলোর নাম এখানে দেয়া আছে। তো কাহিনী এটাই যে এইভাবে কাজগুলো করে। তো আপনারা একটু দেখে নেবেন, এটা পড়লেই ব্যাপারটা বুঝতে পারবেন। অকুপেশনাল ক্যান্সার খুবই ইম্পর্টেন্ট, প্রশ্ন আসবে এখান থেকে, ঠিক আছে? তো কি কি অকুপেশনাল ক্যান্সার? কিছু কিছু ক্যান্সারের নাম বলছে, যেমন মেসোথেলিওমা। মেসোথেলিওমা কিসের ক্যান্সার? এটা প্লুরার ক্যান্সার। কিসের ক্যান্সার? প্লুরা। কেন হয়? অ্যাসবেস্টস হলে, অ্যাসবেস্টোসিস বা অ্যাসবেস্টস এক্সপোজার। কেউ যদি অ্যাসবেস্টস ফ্যাক্টরিতে কাজ করে, তার মেসোথেলিওমা হয়। ব্লাডার ক্যান্সার, এটা হচ্ছে মেইনলি ইউরোথেলিয়াল কার্সিনোমা হয়। এবং ইউরোথেলিয়াল কার্সিনোমা কেন হয় এটা আপনারা জানেন, সেটা হচ্ছে যদি ডাই ফ্যাক্টরিতে কাজ করে, হাইড্রোকার্বন ফ্যাক্টরিতে কাজ করে, রাবার ফ্যাক্টরিতে কাজ করে, তাই না? এইসব কাজে এগুলো স্মোকিং যদি করে, তাহলে এইসব কাজে কিন্তু ব্লাডার ক্যান্সার হয়। তারপরে লাং ক্যান্সার তো স্মোকিং এর সাথে, সাইনোনেজাল ক্যান্সার আছে যেটা উড ডাস্ট এক্সপোজারের জন্য হয়। উড ডাস্ট এক্সপোজারে সাইনোনেজাল ক্যান্সার হয়। এই যে ব্যাপারগুলো, যেমন কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, মাইনিং, মেটাল ওয়ার্কার, তো এইভাবে এদের হইতে পারে। এবং কার কি কি ক্যান্সার হয় সেগুলো নিয়ে নিচে দেয়া আছে। যেমন উড ডাস্ট এক্সপোজারে সাইনোনেজাল ক্যান্সার হয়। তারপরে হচ্ছে অ্যানজিওসার্কোমা অফ দ্য লিভার, যদি ভিনাইল ক্লোরাইড এক্সপোজার হয় তাহলে হয়। নেসোফেরেঞ্জিয়াল ক্যান্সারোমা একটা ক্যান্সার আছে, এটা হচ্ছে পোস্টেরিয়র নেজাল যে ওপেনিং সেটার কাছে হয়। মানে নোজের, মানে এইটা নোজের এই যে নোজের যে পোস্টেরিয়র ওপেনিংটা,
এই পোস্টেরিয়র কোয়ানার কাছে এবং ন্যাসোফ্যারিঞ্জ যেখানে থাকে, এই ন্যাসোফ্যারিঞ্জের কাছে মূলত ক্যান্সারটা হয়। এটার নাম হচ্ছে ন্যাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। এইটা সাধারণত কিন্তু এপস্টেইন বার ভাইরাস ইনফেকশনের জন্য হয়। তাহলে এপস্টেইন বার ভাইরাসের জন্য আমরা কিন্তু এক ধরনের হজকিন লিম্ফোমা হয়, এটাও পেলাম। আরেকটা জিনিস পেলাম, সেটা হচ্ছে ন্যাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা। আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, দেখেন ন্যাসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমাটা কোথায় হয়, তাহলে কি পাইলাম আমরা? এটা হলো পোস্টেরিয়র নেজাল ওপেনিং এর কাছে হচ্ছে, ঠিক আছে? একই সাথে এখানে একটা, যার ফলে নেজাল অবস্ট্রাকশন হচ্ছে, তাই না? আবার নেজাল অবস্ট্রাকশনের ফলে পরে ন্যাসোফ্যারিঞ্জও অবস্ট্রাকশন হচ্ছে। ন্যাসোফ্যারিঞ্জ যখন অবস্ট্রাকশন হচ্ছে তখন কিন্তু, যে এই পরিণতি এখানে দিচ্ছি, তারপরে ওর কিন্তু ইস্টেশিয়ান টিউব অবস্ট্রাকশন হচ্ছে, কারণ ওখানে ইস্টেশিয়ান টিউব থাকে। ন্যাসোফ্যারিংসে আমরা জানি ন্যাসোফ্যারিংসে ইস্টেশিয়ান টিউব থাকে। ইস্টেশিয়ান টিউব যখন হচ্ছে তখন কিন্তু ওটালজিয়া হচ্ছে, এবং তখন কিন্তু সিএসওএম এএসওএম এগুলো হতে পারে। তাহলে দেখেন আলটিমেটলি কিন্তু তাই হচ্ছে যে সার্ভাইকাল লিম্ফোয়েডের ব্যথা এগুলো তো হতেছে, অটালজিয়া হচ্ছে, অটাইটিস মিডিয়া হচ্ছে, এই সব কাহিনী মাহিনী আমাদের হইতেছে আর কি। এটা ক্রেনিয়াল নার্ভ 3 to 6 এর পালসিও হইতেছে একই সাথে। তো নেসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমা কেন হচ্ছে? তাহলে এটা হচ্ছে মূলত এপস্টেইন বার ভাইরাস ইনফেকশন হচ্ছে। তাছাড়া আরেকটা জিনিস, সেটা হচ্ছে সাউদার্ন চায়না বা এশিয়া যদি থাকে, এশিয়া, হংকং, মালয়েশিয়া, চায়না, এইসব দেশের থেকে কেউ আসার কথা বলে, বা কারোর বাপ মা ছিল বা সে নিজেও ছিল, এবং তারপরে তার হচ্ছে এরকম এই সমস্যাগুলো হচ্ছে, অটালজিয়া হচ্ছে, তার নেজাল কনজেশন আছে, এপিস্ট্যাক্সিস আছে, এগুলো বললে মনে করবেন যে এটা কিন্তু এপস্টেইন বার, এটা কিন্তু একটা নেসোফ্যারিঞ্জিয়াল কার্সিনোমার কথা বলতেছে এখানে, মাথায় রাখেন, ঠিক আছে? তো ইমেজিং এগুলোর প্রগনোসিস খুব ভালো না, ইমেজিং এই কাহিনী। লাং ক্যান্সার, কি কি লাং ক্যান্সার আছে? মূলত স্মল সেল এবং নন স্মল সেল, এগুলো আসলে অন্য ক্লাসে পড়ানো আছে, আমি যা ছোট করে বলতেছি। স্মল সেল আছে, নন স্মল সেল আছে। তো মাথায় রাখেন নন স্মল সেল লাং ক্যান্সার, এটা মূলত বেশিরভাগ 80% ক্ষেত্রে নন স্মল সেল লাং ক্যান্সার হচ্ছে প্রিডমিনেন্ট, এবং নন স্মল সেলের মধ্যে তিনটা আছে, স্কোমার সেল আছে, অ্যাডিনোকার্সিনোমা আছে, আর লার্জ সেল ক্যান্সার আছে। তার মধ্যে অ্যাডিনোকার্সিনোমাটা হচ্ছে নন স্মোকারদের হয়, খুবই ইম্পর্টেন্ট, অনেকবারই পরীক্ষায় চলে আসে। অ্যাডিনোকার্সিনোমাটা নন স্মোকারদের হয়, নন স্মোকার, মাথায় রাখবেন। অ্যাডিনোকার্সিনোমা কাদের হয়? নন স্মোকারদের অ্যাডিনোকার্সিনোমা হয়। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম লাং ক্যান্সারে অনেক বেশি হয়, কিন্তু প্যারানিওপ্লাস্টিক সিনড্রোম কিন্তু নন স্মল সেলে কম হয়। নন স্মল সেলের স্কোমার সেল কার্সিনোমাতে কিন্তু প্যারাথাইরয়েড রিলেটেড হরমোন বাড়ে, যার ফলে এখানে হাইপার ক্যালসিয়ামিয়া হয়। ওকে, এই হাইপার ক্যালসিয়ামিয়াটা অনেক সময়, হাইপার ক্যালসিয়ামিয়া হলে অনেক সময় পলি ইউরিয়া হইতে পারে। ওকে, তাহলে মাথায় রাখেন এরকম খুব অনেকবার প্রশ্ন আসে যে একজন এরকম লাংয়ের মধ্যে কফ আছে, হিমোপ্টাইসিস আছে, সাথে পলিইউরিয়া আছে, ওর কি মনে হচ্ছে? ওর আসলে স্কোমার সেল অথবা নন স্মল সেল লাং ক্যান্সার হয়েছে। তাহলে যে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে আমাদের, ঠিক আছে? ওকে, স্মল সেল লাং ক্যান্সার এটা কিন্তু অনেক বেশি খারাপ, অনেক বেশি ছড়ায়, এবং এটা কিন্তু স্মোকিং এর সাথে রিলেটেড, এবং এটার সাথে কিন্তু কুশিং সিনড্রোম, সিয়ার্ড এগুলো হইতে পারে। তাহলে মেইনলি এটার সাথে সিয়ার্ড খুব রিলেটেড, সিয়ার্ড হইতে পারে প্যারানিওপ্লাস্টিক হিসেবে, তাই না? তো এই জিনিসগুলো আর কি জেনে রাখবো, যে এটার সাথে কিন্তু তাহলে প্যারানিওপ্লাস্টিক সিনড্রোমও বেশি হয়, এটা ছড়ায়ও বেশি, স্মোকিং এর সাথে রিলেটেড, এবং এটা অনেক খারাপ। এই জিনিসগুলো আমাদের একটু জেনে রাখা লাগে। ওই মেসোথেলিওমা নিয়ে আমরা বলছিলাম প্লুরাল ডিজিজ, এটা অ্যাসবেস্টসের সাথে থাকে, অ্যাসবেস্টস এক্সপোজার থাকে এটাতে মূলত। এটা ডিজিজটা কার? প্লুরাল মেসোথেলিয়ামের ডিজিজ। মেসোথেলিওমা এটা হচ্ছে প্লুরাল মেসোথেলিয়ামের ডিজিজ। এটাতে কিন্তু একেবারে লাংয়ের মধ্যে প্লুরাল ইফিউশন হয়, একই সাথে হচ্ছে ডিজনিয়া হইতে পারে। তাছাড়া কিছু কিছু অন্যান্য কিছু ইফেক্ট, যেমন হচ্ছে এইটার সাথে, যেমন মনে করেন আপনার ইয়া হয় আপনার, সাধারণত রাইট লাং ইজ মোর এফেক্টেড দেন দ্য লেফট, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। এবং একই সাথে এখানে ক্লাবিং থাকে, এই জিনিসটা মাথায় রাখবেন যে ক্লাবিং থাকে, ওয়েট লস, চেস্ট পেন এগুলো তো থাকবে, ক্লাবিং থাকে। তাহলে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে যে এটার সাথে ক্লাবিং। তাহলে মেসোথেলিওমা এটা হচ্ছে প্লুরাল মেসোথেলিয়ামের একটা ডিজিজ। মেসোথেলিওমা কোন কাজের সাথে মানে কোন অকুপেশনের সাথে এটা হলে মেসোথেলিওমা? অ্যাসবেস্টোসিস। অ্যাসবেস্টসিসের সাথে কারে, খুবই খারাপ প্রগনোসিস, খুবই খারাপ।
প্লুরাল ডিফিউশন হয়ে যায়, ডিসনিয়া থাকে, একই সাথে ক্লাবিং থাকতে পারে, চেস্ট ওয়াল পেইন থাকতে পারে। তো এটাতে রাইট লাং ইজ মোর এফেক্টেড দেন দ্য লেফট লাং। সাধারণত চিন্তা করা হয় যে এক ধরনের লিমফ্যাটিক ড্রেনেজের জন্য রাইট লাংয়ে বেশি হয়। তো এটার কজটা আসলে খুব ক্লিয়ার না। সো এটা মাথায় রাখবেন যে রাইট লাংয়ে বেশি হয় লেফট লাংয়ে থেকে, ঠিক আছে? রাইট লাংয়ে লেফট লাংয়ে থেকে বেশি হয়, এটা একটু মাথায় রাখবেন। সো ম্যানেজমেন্টের জন্য আসলে এই কেমো রেডিও এগুলো দেওয়া যেতে পারে, কেমোথেরাপি, সার্জারি যদি অপারেবল থাকে। এটার প্রগনোসিস খুবই খারাপ, মাত্র 12 মাস হচ্ছে মিডিয়ান সার্ভাইভাল রেট। তো আজকে আমরা এই পর্যন্তই পড়বো, নেক্সট দিন আমরা বিনাইন সাইক্লিক অ্যামাস্টেরিয়া থেকে শুরু করবো। সো আজকের পড়ায় তো পুরানো পড়া ছিল অধিকাংশ, কারোর বুঝতে কোনো সমস্যা আছে কিনা? বুঝতে সমস্যা আছে? বুঝতে পারছেন মেহেদী ভাই, বুঝতে পারছেন? আজকে আজকে ইজি, তাই না? তো দেখে নিন, আমরা কিন্তু শেষের দিকে চলে আসছি। তো আর মাত্র 4টা নর্মাল ক্লাস বাকি আছে, আজকেটা হয়ে গেলে তো ইনশাআল্লাহ 4টাই আমার সাথে। তো আপনারা ওই ক্লাসটা তো মনে হয় অফলাইন, ঠিক আছে আমি অনলাইনে নিয়ে যাবো। বায়োস্ট্যাটটা অনেক সময় দেখা যায় যে মানে আপনাদের কি বায়োস্ট্যাট বুঝতে সমস্যা, আমি বায়োস্ট্যাট ক্লাসটা আমি নিয়ে নিব, সমস্যা নেই। এটা আমি চিন্তা করতেছিলাম যে বায়োস্ট্যাটটা কি শুধু আমরা রেকর্ডেড ক্লাস প্রোভাইড করবো নাকি আপনাদের জন্য মানে লাইভ ক্লাস নিলেই সুবিধা। বায়োস্ট্যাট লাইভ ক্লাস হয়ে সুবিধা হয় এটা। ওকে, ঠিক আছে। তাহলে বায়োস্ট্যাট আমরা সবার লাস্ট ক্লাস হবে, বায়োস্ট্যাট আমরা লাইভ নিব। আর হচ্ছে ইনশাআল্লাহ প্যাথোলজিতে বুঝতে কোনো সমস্যা থাকবে না, সব মিলায় অধিকাংশ জায়গা থেকে কভার করতেছে। কোনো সমস্যা থাকলে বলবেন। আর আমি আজকে আসলে খুবই অসুস্থ, সেজন্য আমি সরি যে খুব ভালোভাবে আমি নিজেরই কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাচ্ছে মাঝে মাঝে। সরি ফর দ্যাট। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে সুস্থ হয়ে আপনার সাথে ক্লাস নিতে পারবো। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you.